সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টক শো বিবিধ প্রসঙ্গ। প্রথমেই আমি আপনাদেরকে পরিচয় করে দেব আমাদের অতিথিদের সাথে। আমার সাথে আছেন বিরোধী দলীয় সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বরাবরের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আছেন নিউ নেশন পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দুজনে আমাদের স্টুডিওতে আসছেন। আমি প্রথমেই মোস্তফা কামাল ভাই, যেহেতু একজন সাংবাদিক এবং একজন জাতীয় সম্পাদক বটে, এই জন্য আমি আপনাকে অনুরোধ করব যে আমাদের পাঠকেরা পাচ্ছে না, পড়তে পাচ্ছে না। আর মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে তারা পত্রিকা বন্ধ করেননি, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তিনি অ্যারেস্ট আছেন। আমার দেশের পক্ষ থেকে আবার বলা হয়েছে তারা বিকল্প আইনে তারা যাওয়ার চেষ্টা করেছে এবং 24 ঘন্টার ভিতরে ডিসির কাছে অনুমতি নিয়ে তারা দরখাস্ত করেছে, ডিসি কিছু তাদেরকে জানায়নি, তারপরে তাদের প্রেসে সিলগালা করে দেওয়া হয়েছে। এখন বড় কথা হচ্ছে সরকার কৌশলে খেলছেন, না একটা পত্রিকা বন্ধ করে দেওয়া, ভিন্ন মতের পত্রিকাকে বন্ধ করে দেওয়া, ব্যাপারটি এরকম, না মাহমুদুর রহমানের সাথে মিলিয়ে এই পত্রিকাকেও গলা চিপে ধরার একটা ব্যবস্থা, কোনটা? বাস্তবে ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। বাস্তবে আমরা যেটা দেখছি সেটা হলো পত্রিকাটা প্রকাশিত হতে পারছে না। এখন মন্ত্রীর বক্তব্য, তার আগে আরেক মন্ত্রী মন্তব্য করেছিলেন যে প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশনস অ্যাক্টের আন্ডারে কিন্তু এই পত্রিকা বন্ধ হয়নি। তার মানে তারা পত্রিকার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে না। আবার প্রেস সিলগালাও করে দেওয়া হয়েছে। তো কাজে আর আপনার বক্তব্যের মধ্যে একটু ফারাক দেখা যাচ্ছে। আজকের তথ্যমন্ত্রীর বক্তব্যে যে কথাটা আসছে, যে ওনারা বলছেন যে আইসিটি অ্যাক্টের আন্ডারে আপনার টেরোরিজম, ইন্টারনেটের যে টেরোরিজম যেটা আছে, ওইটার আন্ডারে তাকে বিচার করা হবে। তো এটা হলে তো আপনার উনি আবার বলছেন যে আমাদের দেশ প্রকাশিত না হওয়ার কোনো কারণ নেই, এই কথা বলছেন। তার বিরুদ্ধে একটু সঠিকভাবে বলছেন যে আব্দুল আহমেদ সাহেব বলছেন যে মন্ত্রীর বক্তব্য সঠিক নয়, কারণ আমরা চিঠি দিয়েছিলাম এবং পত্রিকান্তরে প্রকাশিত খবরে দেখা গেছে যে ডিসি সাহেবের একজন অফিসার আমার দেশের কর্তৃপক্ষের কাছ থেকে তারা বিকল্প প্রেসে ছাপছেন এই চিঠি পেয়েছেন, এটা তারা স্বীকার করেছেন। তো স্বীকার করলে একটা কপি আবার আমার দেশের কাছে আছে। হ্যাঁ, জি, তারাও স্বীকার করেছেন যে পত্রিকায় খবর বেরিয়েছে। তো আর অবশ্য মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটু সমালোচনামূলক বক্তব্য উনি করেছেন, সেটা তার স্বাধীনতা আছে, উনি তার মতামত প্রকাশ করতে পারেন। কিন্তু আমরা যেটা দেখি সেটা হলো একজন ক্রিটিক্যাল একটা পত্রিকা সরকারের বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে বেশ সমালোচনা করে, এরকম একটা পত্রিকা বন্ধ হয়ে গেল কিন্তু বিভিন্ন কথাবার্তা বা কারণে। এবং সাইবার ক্রাইমের ট্রায়াল কিভাবে করবেন, সম্ভবত এটাই প্রথম। এটা একটা প্রযুক্তির মারপ্যাচ না তো? হতে পারে, কারণ আমরা তো এখনো দেখি নাই, দ্য কেস হ্যাজ নট ইয়েট আনফোল্ডেড। এটা এখনো তারা কিভাবে কি করতে যাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি না। কারণ যদি আপনার আইসিটির মাধ্যমে কিছু তথ্য চলে আসলে প্রকাশ করা যদি অপরাধ হয়, আছে আইসিটি আইনে আছে, এটা এখন প্রয়োগের দিকটা কিভাবে কি করা হবে। আসলে আমরা মনে হয় আইসিটি যতটা ডেভেলপ করেছে, ঘরে ঘরে যেভাবে আমাদের কাছে তথ্য পৌঁছে যাচ্ছে, এটাকে আইনের আওতায় এনে বিচার কি করা হবে না হবে পুরোপুরি একটা আপনার নীতিমালা তৈরি না করে খট করে একজনকে ধরে ফেলা আমার মনে একটু বেশি কঠোর হয়ে গেছে। আমরা আবার আপনার কাছে আসবো। পাপিয়া, আপনার কাছে যে প্রশ্নটা হচ্ছে, আসলে মাহমুদুর রহমান এবং আমার দেশ এবং মাহমুদুর রহমান, এই দুইটা বোধ একই, আবার একই সাথে ভিন্ন মত অথবা সরকারের সমালোচনার টুকরো অবস্থান থেকে আমার দেশের একটা অবস্থানও আছে। সেই দৃষ্টিতে সরকার যে বক্তব্যটা দিচ্ছে, এটা ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ, না নিছক যে অভিযোগগুলো আনছে সেটা? আবার একজন মন্ত্রী সরাসরি বলেছেন যে যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে হাতে নিয়ে তারা তাকে গ্রেপ্তার করেছেন। তাহলে গ্রেপ্তারের প্রক্রিয়াটা এমনটি হলো কেন? আবার একই সাথে তাহলে এতদিনের রিমান্ডের দরকারটা
কি ছিল? আপনি শুধু একজন এমপি নয়, আপনি একজন আইনজীবী, সেই হিসাবে আপনাকে প্রশ্নটা করা। আমি প্রথমে আপনাকে একটি চমৎকার এবং বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সাথে যিনি আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে দিগন্ত টিভি সব দর্শক শ্রোতাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। এখানে আমি তথ্যমন্ত্রী সাহেব জনাব আহসানুল হক ইনু সাহেব যে বক্তব্যটি প্রদান করেছে, হাসানুল হক ইনু সাহেব, এটা জাতির সাথে বাহাস করা, তামসা করা, রীতিমতো একটি হঠকারী কথা উনি বলেছেন। কারণ সরকার একটা পদক্ষেপ নিচ্ছেন আর মুখে উনি লেবাস ঢালছেন। ভণ্ডামি মানুষের করা ভালো, কিন্তু আনলিমিটেড ভণ্ডামি এই 15 কোটি মানুষের সাথে করলে, আর যেই ভণ্ডামি মানুষ ধরতে পারে বুঝতে পারে, সেই ভণ্ডামি করাটা কিন্তু উচিত নয়। আপনি মাহমুদুর রহমান প্রসঙ্গে সাংঘর্ষিক বক্তব্য বলতে পারেন, ভণ্ডামি আমি বলবো। আমি এই কারণে ভণ্ডামি বলবো যে 2010 সালে 1 জুন মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হলো এবং 11 জুন পত্রিকা বন্ধ করে দেওয়া হলো। সর্বোচ্চ বাংলাদেশের আইন কানুন আদালতের প্রতি যদি কেউ শ্রদ্ধাশীল হয়, সর্বোচ্চ আদালতের দিক নির্দেশনা নিয়ে আমার দেশ পত্রিকাটি বাংলাদেশে প্রচারিত হচ্ছিল। আমি আজকে ইনু সাহেবকে বলতে চাই যে সর্বোচ্চ আদালত কি সেই দিক নির্দেশনা থেকে সরে গেছেন, অথবা তারা কি কোনো কাউন্টার দিক নির্দেশনা এনেছেন যে আমার দেশ প্রচারিত প্রকাশিত হওয়া যাবে না? প্রকাশনার উপর কোন নিষেধাজ্ঞা সর্বোচ্চ আদালতের কি আছে সরকারের হাতে? নেই। তাহলে এই যে বলছেন যে আমরা পত্রিকা তো বাতিল করিনি, উনি কি বাংলাদেশে বসবাস করছেন না চাঁদে চলে গেছেন? এইটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা, তারপরে প্রেস এন্ড পাবলিকেশনের ধারা 4(2) এবং B(10) অনুযায়ী ঢাকা জেলা প্রশাসকের কাছ থেকে পারমিশন নিয়ে আলফালা প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাটি ছাপাচ্ছিল। এইটা মধ্যরাতে সেটাও সিলগালা মেরে দিয়েছে। এটা কি পারমিশন বলবেন? একটা দরখাস্ত জমা দিয়েছে, দরখাস্ত জমা দিয়েছে ইনফর্ম করা যে আমার এই প্রেসে যেহেতু তালাচাবি দেওয়া হয়েছে তেজগাঁ প্রিন্টিং প্রেস থেকে আমার দেশের, অতএব এখান থেকে যে আমরা করছি ইনফর্মে রাখলাম। তো জেলা প্রশাসককে ইনফরমেশনটা দেয়া আছে। তাহলে দায় দায়িত্ব জেলা প্রশাসকের দায় দায়িত্ব শুধু না, যে বিধি মোতাবেক যে ব্যবস্থাটি যখন গ্রহণ করার দরকার আমার দেশ কর্তৃপক্ষ সেইটি কিন্তু করেছেন। এখন আমি মাহমুদুর রহমানের উপরে আসি। মাহমুদুর রহমান সাংবাদিক জগতে নতুন এই আগমন, অনেকে ঈর্ষার চোখে দেখতে পারেন কি খারাপ চোখে দেখতে পারেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মাহমুদুর রহমান একজন দেশপ্রেমিক, সৎ, মেধাবী, এই ব্যাপারে অনেকের কিন্তু আপত্তি থাকার কথা নয়। এখন ব্যক্তিগত মাহমুদুর রহমানের প্রতি হয়তো সরকারের কোনো ক্ষোভ, আক্ষেপ, প্রতিহিংসা নেই। কোন মাহমুদুর রহমানের উপর ক্ষোভ, আক্ষেপ, প্রতিহিংসা আছে? দেশপ্রেমিক মাহমুদুর রহমানের উপর বর্তমান সরকারের ক্ষোভ আছে। ক্ষোভ কোথায় আছে? টিপাই মুখের বাদ বিরোধিতাকারী মাহমুদুর রহমানের উপর সরকারের ক্ষোভ আছে। আর ক্ষোভ কোথায় আছে? ভারতের উপনিবেশবাদের বিরুদ্ধে তিতাস নদীতে 18টি বাঁধ থেকে শুরু করে এই আধিপত্যবাদের যে সমস্ত তথ্য, সমস্ত কিছু বস্তুনিষ্ঠভাবে এবং তথ্যগতভাবে অনুসন্ধানী রিপোর্টগুলো যেভাবে প্রকাশিত করেছে দীর্ঘদিন যাবৎ, সেই প্রকাশনার উপর তার সরকারের ক্ষোভ আছে। আর কোথায় আছে? যে আমি দেখেন 8টা থেকে 10টা পত্রিকা আমি পড়ি কিন্তু প্রতিনিয়ত, আমার অভ্যাস। আর সত্য আমি জানতে চাই। একটা বিষয় নিয়ে যখন বিতর্ক হয়, সত্য কোথায় আছে ওই শেষটুকু আমি সবসময় পড়া জানাশোনার ভিতরে চেষ্টা করি, যেটা মিডিয়ার দায়িত্ব বটে। মিডিয়ার দায়িত্ব। আমরা ধরেন যে সত্যটা জানাও তো প্রয়োজন আছে। একটা নিউজ 4টা মিডিয়া 4 রকম ভাবে দিল, তাহলে ওই তথ্য উপাত্তের ভিত্তিতে লাইব্রেরিতে যে কি কি বই আছে এবং ঐতিহাসিক ব্যক্তিত্বরা কি কথা বলছেন, এগুলো কিন্তু আমি অনুসন্ধান করতে করতে যাই। আমি আমার দেশ পত্রিকা যেভাবে দেখেছি আরো 5টা পত্রিকার সাথে তুলনামূলক আলোচনাতে, যে অনুসন্ধানের রিপোর্টগুলো এত বস্তুনিষ্ঠ এবং এত নিখুঁত, দিন, ক্ষণ, তারিখ, স্থান, ব্যক্তির নাম দিয়ে দিয়ে, যেমন সারা বাংলাদেশে আওয়ামী লীগের তাণ্ডবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে 50টি পরিবারের রেফারেন্স দিয়ে উনি কিন্তু পত্রিকায় প্রকাশিত করেছেন। আপনি কি বলছেন যে মাহমুদুর রহমান প্রতিহিংসার শিকার? মাহমুদুর রহমান আপনার 1975 সালে শেখ মুজিবের মৃত্যুর পূর্বে 25শে মার্চ আপনার হচ্ছে 25শে মার্চ না, বাকশাল কর্মসূচি কায়েমের যে প্রেক্ষাপট, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, এই হরণের প্রথম শিকার হচ্ছে বাংলাদেশে চ্যানেল 1 যেটা ছিল সেটাকে, আর এই আমার দেশের পত্রিকা এবং মাহমুদুর রহমান ব্যক্তিগতভাবে সরকারের রোষানলে পড়েছে দেশপ্রেমিক হওয়ার কারণে, সত্য তথ্য উপস্থাপন করার কারণে এবং সরকারের অপকর্মকে চমৎকার ভাবে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার কারণে। আমরা আবার আপনার কাছে আসবো। মোস্তফা কামাল ভাই, আপনি একজন ন্যাশনাল এডিটর, আপনার কাছে জানতে চাইবো সাংবাদিক হিসেবে এবং সম্পাদক হিসেবে মাহমুদুর রহমানের
প্রশ্নবিদ্ধ করা কি সঠিক? এটা আপনি কিভাবে বলবেন? অনেকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। আসলে অনেকে অনেকভাবে কথাটাকে বলছেন। আমি বলবো যে মাহমুদুর রহমান তো সাকসেসফুলি একটা পত্রিকা বের করছিলেন। এখন তার পত্রিকা জগতে আসার বয়স কত, এইসব কথাবার্তা বলে তো লাভ নেই। অনেকেই হয়তো ধরেন 40-50 বছর, আমাদের জানা মতো 50 বছর ধরে প্রফেশন আছেন, কিন্তু তাদের পক্ষে একটা পত্রিকা এডিট করা সম্ভব না। ইটস এ ডিফারেন্ট থিং অল টুগেদার। তো আমি বলবো হি ইজ এ সাকসেসফুল এডিটর। বিজ্ঞাপন ছাড়া পত্রিকা চালানো, হি ইজ এ সাকসেসফুল এডিটর। কারণ একটা দুঃসময়ে বিজ্ঞাপন নাই, তারপর আপনার এর পয়সা জোগাড় করা, তারপরে বিক্রয় মূল্য থেকে যতটুকু সম্ভব সঞ্চয় করে বিভিন্ন জায়গা থেকে এটাকে ম্যানেজ করা। হি ইজ এ ভেরি গুড ম্যানেজার অলসো। He does not also only profess his ideas, but he also manages পত্রিকাটাকে। এই যে 4 বছর ধরে রেখেছে, তাহলে যারা তার প্রশ্নবিদ্ধ করছে তার সাংবাদিকতা এবং সম্পাদকীয় নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে, এটা তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি বলবো কিছুটা ঈর্ষা থাকতে পারে, আর ঈর্ষা, পরশ্রীকাতরতা এগুলোই থাকতে পারে। জি। আর তার প্রচেষ্টা আছে সত্য প্রকাশের জন্য, একটা সাহসিকতা, একটু বেশি সাহসিকতাই আমি বলবো, যেটুক সাধারণ সাংবাদিকরা যেতে চায় না। মনে করেন সুপ্রিম কোর্টে উনি যে কারণে শাস্তি পেলেন, উনি কিছুতেই আপোষ করেননি। না, আপোষ করবেন না। উনি বলবেন না যে আমার প্রকাশের ভঙ্গির কারণে একটু সুপ্রিম কোর্টের মর্যাদা আহত হতে পারে। যা প্রকাশ করেছেন তার উপরে তিনি দৃঢ় থেকেছেন। না, আমি তো সঠিক কথাটাই লিখেছি। মর্যাদা আহত হওয়ার তো কোনো কারণ আমি দেখি না। এইভাবে হি ডিফেন্ডেড হিমসেলফ। যাই হোক, হি টুক এ পজিশন এন্ড হি ডিসাইডেড টু টেক দ্যাট। আমরা জানি বাংলাদেশে সর্বপ্রথম পত্রিকা হিকিজ গেজেট। হিকি কিন্তু আপনার ব্রিটিশদের এরকম অত্যাচারের কারণে এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আই থিঙ্ক ইউ নো ইট। তো এটা নতুন কিছু নয়। তো মাহমুদুর রহমানের ক্ষেত্রে নতুন কিছু ঘটে নাই। পাঠক আমার দেশ পত্রিকা পড়তে চায়, আমরা বিভিন্ন প্রতিক্রিয়া দেখছি, সাংবাদিকদের মন থেকে প্রতিক্রিয়া দেখেছি, সারা পৃথিবী জুড়ে প্রতিক্রিয়া দেখছি। এখন সরকার আমাদেরকে যে বার্তাটা দিয়েছে, তথ্যমন্ত্রী আজকে যে বার্তা দিয়েছেন, ওরা পত্রিকা বন্ধ করেননি, আবার একটা নাটকীয় ব্যবস্থাও করা হয়েছে। এখন পাঠক পত্রিকা পড়তে চায়, সরকার জনগণকে বার্তা দিয়েছে যেটা, পাঠক পত্রিকা পড়লে কি করা উচিত? এখন আমি মনে করি তথ্যমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন তার প্রতিফলন যেন আমরা সামনের 2 দিনে দেখতে পারি। আমার দেশ কর্তৃপক্ষ যাতে পত্রিকাটা বের করতে পারে, তাদের কথাটা যাতে সত্যে পরিণত হয়। জি পাপি আপা, আপনি 2 সেন্টেন্সে বলবেন, আমরা একটু বিরতিতে যাব। আপনি বলেন, পাঠক আমার দেশ পত্রিকা পড়তে চাচ্ছে, সরকার মন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রতিবন্ধকতা নেই, তাদের যা ক্ষোভ দুঃখ অথবা মামলা মাহমুদুর রহমানের বিরুদ্ধে, তারপরেও একটা প্রতিবন্ধকতা, এবং পত্রিকার কর্তৃপক্ষ বলেছে তারা পত্রিকা বের করতে পারছে না। তথ্যমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের মানুষও বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। কিন্তু তথ্যমন্ত্রী নিজের বক্তব্য নিজে যদি বিশ্বাস করে থাকে, তাহলে আগামী পরশুদিন থেকে আমার দেশ বাংলাদেশ পাঠকের হাতে হাতে যেতে যায়, সেই ব্যবস্থা তড়িৎ গতিতে উনার কথার সাথে কাজের মিলটি বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি করলো না তাহলে কি হবে? তার মানে আমি তো আগেই বলেছি, বাহাস করছে জাতির সঙ্গে, প্রতারণা করতেছে মিথ্যা কথা বলে। দিনের বেলা 13 দিনের রিমান্ডে একটা সাংবাদিক, আর আপনি দেখবেন যে আওয়ামী লীগের যারা সন্ত্রাস মাস্তান, যারা রাজারবাগের পুলিশের গুলি পর্যন্ত কোষাগার থেকে নিয়ে বাইরে সরবরাহ করেছে, এবং হত্যাকাণ্ডের অনেক আসামি একদিনও রিমান্ডে পায়নি, এবং যাবজ্জীবন কারাদণ্ড ফাঁসির আসামি রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা দেওয়া আছে, তার বেকসুর খালাস হয়ে বের হয়ে যাচ্ছেন। আমরা আবার এই প্রসঙ্গে আসব। রহমানকে রিমান্ডে রীতিমতো থাকতে হচ্ছে মেঝেতে শুয়ে এই বয়সে। এটা বাংলাদেশের জাতির জন্য দুর্ভাগ্য। শুধু মাহমুদুর রহমান না, তো তার মা এবং আরেকজন সম্পাদক, তার মায়ের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। আচ্ছা, তার মায়ের বিরুদ্ধে মামলাটা কেন? তার মায়ের বিরুদ্ধে তো মামলা হবে, এরকম একটা সৎ যোগ্য দেশপ্রেমিক সন্তানের গর্ভধারিণী
জন্মদাত্রী হিসেবে সরকার এটাই কি তার অপরাধ? তাকেই হয়তো বা শেষ করতে চাচ্ছে। এটাই কি তার অপরাধ? হ্যাঁ, যে তার মাকে টর্চার করবে, টর্চার করলে তার বউকে নিয়ে যে টর্চার করবে, করে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করবে। এবং সরকারের আরো কিছু খারাপ উদ্দেশ্য আছে বলে আমি মনে করি, যে কোনো কিছু ভাবে তাকে একটা 164 টোর করিয়ে একবারে বাংলাদেশের সমস্ত কিছু, তো তার দেশপ্রেম সবকিছু নিয়ে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য একটা ব্যাপক ঘৃণিত প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। আপনার কথা ভুল প্রমাণিত হোক, আমরা বিরতি শেষে আবার আলোচনা আসবো। দর্শক, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতি শেষে আমরা আবার আলোচনা ঢুকছি। আলোচনার শুরুতেই আমরা মাহমুদুর রহমান আমার দেশ প্রসঙ্গ টেনেছি, প্রেস মিডিয়ার কথা আমরা বলেছি, এবং মামলার ধরন এবং মাহমুদুর রহমানের মা কেউ আসামি করা সহ এই ধরনের জিনিসগুলো আলোচনা করেছি। আসলে বর্তমান সবচেয়ে আরেকটি তর্কিত বিষয় হচ্ছে রাজনীতিতে সেনাবাহিনীকে জড়িয়ে ফেলা। এক ধরনের বক্তব্য আমরা বিরোধী দলীয় নেত্রীর পক্ষ থেকে একটা বক্তব্য আমরা শুনেছিলাম, সেই বক্তব্যটাকে আবার সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে। আবার দেখা যাচ্ছে সংসদীয় একটা স্থায়ী কমিটিতে এনে 3 বাহিনী প্রধান ইনভলভ হয়েছেন। এখন যে বক্তব্যটা আসছে সেটা কতটা অনভিপ্রেত অথবা কতটা প্রীতি নয় সেটা আপনাকে বলবেন। আবার একই সাইডে দেখা যাচ্ছে সিপিডি একটা বক্তব্য দিয়েছেন, টিআইবির পক্ষ থেকে একটা ফর্মুলার কথা দেওয়া হয়েছে। আবার বলা হচ্ছে এটা বিএনপির কৌশলে টিআইবি কে দিয়ে ফর্মুলা দিয়েছে। ব্যাপারগুলোকে নিয়ে আপনি কিভাবে দেখছেন? আসলে বাংলাদেশে সর্বত্রই বিভক্ত করে ফেলেছে বর্তমান সরকার। প্রত্যেকটা, যেমন বুদ্ধিজীবীকে তারা বিভক্ত করেছে, শিক্ষককে তারা বিভক্ত করেছে, বিচারকও দেখবেন যে বড় জজ যদি একমত বলছেন, ছোট জজ আরেকটা মত পোষণ করছেন, ডিসেন্ডিং জাজমেন্ট চলে আসতেছে। এবং বাংলাদেশের টোটাল মানুষকে বিভক্তির আগুনে দাহ করছে বর্তমানে এই সরকার। সংবিধান সম্মত সরকার, নির্বাচন মানেই শুধু সংবিধান যে রক্ষা সেটাও না, আবার ক্ষমতায় যাওয়া মানেই একবারে খুব একটা সাংবিধানিক কি জনগণের একবারে প্রত্যাশা পূরণ করে ফেলবে তাও কিন্তু না। সর্বসম্মতক্রমে মানুষ যেমন নির্বাচনটাও চায়, যখন যে দল ক্ষমতায় থাকবেন, সরকার গঠন করবেন, তার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বিরোধী দল সহ সকল মানুষের, সকল পেশাজীবী শ্রেণীর মানুষের মতামত এবং অংশগ্রহণের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। এখন সব দল মিলে যদি নির্বাচন করলো, সেটা সর্বদলীয় স্বতঃস্ফূর্ত নির্বাচন হলো। এক দল মিলে নির্বাচন করলে সেটা তো জনসমর্থন হারিয়ে ফেলছে, স্বতঃস্ফূর্ততা পাচ্ছে না। তারপরে সরকার যে গঠন করলো, সেখানে দেখবেন বিরোধী দল তো দূরের কথা, যে যেটাকে নিয়ে জোট করছে, এই যে মহাজোট, এই মহাজোটের আওয়ামী লীগের একজনের কথা ছাড়া কোন দলের কোন সে আছে? তাদের দলীয় চিন্তা চেতনা, যেটা স্বাতন্ত্র প্রকাশ ভঙ্গিমা, একটা বৈশিষ্ট্য আছে যার যার দলের, কোথাও কিন্তু তারা সেই মাপে কিছু করতে পারছে না। একই অবস্থা তো আপনার 18 দলের জোটও, বিএনপি নেত্রী যা বলেন তাই তো হয়। এটা না, আপনি দেখবেন যে আমাদের যখন নির্বাচনী জোট হয়েছিল জামাতের সাথে, তখন যার যার মতো শেষে কর্মসূচি কিন্তু পালন করেছে, কিন্তু রাষ্ট্রে অস্থিতিশীল করতে না পারে এই সমস্ত ক্ষেত্রে ঐক্যমতের সৃষ্টি ছিল। নির্বাচনী শেয়ারিং এক জিনিস, রাষ্ট্র পরিচালনার ঐক্যমত হচ্ছে আর একটা জিনিস। আর একবারে আমার কমান্ড মানতেই হবে, না মানলে জোটেও থাকতে পারবে না, মন্ত্রিত্ব পাবে না, এমপি হবে না, এইরকম কিন্তু 4 দলীয় ঐক্যজোটের সময় নগ্ন বহিঃপ্রকাশ এবং নগ্ন হস্তক্ষেপটা ছিল না আমাদের দলের প্রধানের পক্ষ থেকে। এখন এইখানে আপনি আজকে সংবিধান নিয়ে আলোচনা করছে, নাসিম সাহেবের বক্তব্য আমি শুনলাম, আর্টিকেল 36 চলাফেরার স্বাধীনতা, এটা কি দিচ্ছে বর্তমান রাষ্ট্র, বর্তমান সরকার? যে সংবিধান 30 লক্ষ শহীদদের রক্তের অক্ষরে লেখা, আজকে বাংলাদেশ কোন নাগরিক সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছে না, এই সংবিধান যেগুলো স্বীকৃত করেছে। তারপর আর্টিকেল 37 আসেন সমাবেশের স্বাধীনতা। হরতালে কি দেখছেন সাংবাদিক হিসেবে ভাই? ছাত্রলীগ যুবলীগ হরতালের বিপক্ষে মিছিল করছে, কিন্তু আমাদের হরতালের সপক্ষে মিছিল করতে দেখ না। দরকার হয় আমাদের বডি সার্চ করুক, কোথায় ইট আছে না, বোমা আছে না, ককটেল আছে, তাতেও আমরা রাজি। আপনারা তো আগের দিন রাত থেকে গাড়ি পোড়ানো শুরু করেন এবং ককটেল নিক্ষেপ করেন। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলি, এগুলো সরকারের মনোবাসনা পূর্ণের একটা বাস্তবায়ন সংস্থাতে পরিণত হয়েছে। তারা মানুষের ভিতরে এই সমস্ত ককটেল ফুটাচ্ছে, মিটিং এর সামনে করে ফেলতেছে, করতেছে একটা প্যানিক তৈরি করে আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। তারা ঘটনা ঘটার সাথে সাথে দেখবেন তাদের মদতপুষ্ট মিডিয়াগুলো রীতিমতো প্রচার অপপ্রচার নেবে, আমাদের এগেইনস্ট যে মামলা তথ্য উপাত্ত তৈরি করার একটা প্রক্রিয়া হিসেবে এই কাজগুলি করাচ্ছে। এই জন্য কি আপনার নিরীহ বিরোধী দলের অবস্থান নিয়েছেন যে এই কয়দিন খুব ধমকি দিলেন, এরপরে 18 তারিখে একটা প্রোগ্রাম ঘোষণা করলেন? স্থিতিশীল বাংলাদেশের দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় পালন করছেন দেশনেত্রী বেগম খালেদা। আমি আবার আপনার কাছে আসবো, জনাব মোস্তফা কামাল, আপনার কাছে যে জিনিসটা সিপিডি একটি বক্তব্য দিয়েছে এবং বক্তব্যটি বেশ তাৎপর্যপূর্ণ। এরপরে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে একটা ফর্মুলা দেওয়া আছে, আপনি কিভাবে দেবেন?
এগুলো দুই দলের মধ্যে যেহেতু কোনো যোগাযোগ নেই, আমরা আগে একটা দর্শক টেলিফোন নিয়ে নিই, আচ্ছা। তারপরে আপনি জবাবে ঢুকবেন। ওকে। জি দর্শক, আপনার নাম বলে টেলিফোনটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্নটা করুন। আমি খিলগাঁও থেকে কামরুল ইসলাম বলছিলাম। জি ভাই বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি পাপিয়া আবার কাছে প্রশ্ন করতে চাই যে বর্তমান সরকারে জি বিভিন্ন মন্ত্রীরা বলতেছে যে সংলাপের কথা বলে এখন এই জন্য কি এই আন্দোলন দমানোর জন্য সরকার কৌশল অবলম্বন করতে কিনা জানতে চাই আর কি। আচ্ছা, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন পাবি আবার দেবেন। আগে আমরা এর কাছে যাব। মোস্তফা হলকার, আপনাকে যে সিপিডি এবং জি, টিআইবি ফর্মুলা সম্পর্কে জি, আপনাকে জানতে ধন্যবাদ। চাচ্ছিলাম। সেই সাথে আপনার সেনাবাহিনী নিয়ে যে বিতর্কটা শুরু করা হচ্ছে, এটা কি পরিকল্পিত কিনা আপনি একটু মন্তব্য করবেন। আচ্ছা, যেহেতু দুই দলের মধ্যে কোনো কমিউনিকেশনই নাই, সেজন্য একটা ক্রাইম ওয়াচডগ টিআইবি আর সিপিডি তো একটা থিঙ্ক ট্যাঙ্ক, তারা যে একটু কথাবার্তার সূচনা করছেন, এটাকে আমি ভালো দৃষ্টিতেই দেখি। কারণ কোথাও না কাউকে তো আইসটা ব্রেক করতে হবে। তো তাদের যে প্রস্তাব, টিআইবির প্রস্তাব, সেটা কিন্তু প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছেন অনেকখানি, যদিও দুই একজন উনি বলছেন এটা বিভ্রান্তিমূলক, আবার ওনার দল থেকে বলা হয়েছে এটা, কেউ কেউ বলেছে যেটা বিএনপির প্রেসক্রাইব। হ্যাঁ, প্রায় নাকচের পর্যায়ে। আর সিপিডি যে কথাটা বলছেন সেটা হলো যে আপনার হরতাল অর্থনীতির ক্ষতি করতেছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কি কি করা দরকার, এটাই হলো তাদের বক্তব্য। তো বক্তব্যটা আবার অনেকে খণ্ডনও করার চেষ্টা করেছেন। যেমন প্ল্যানিং কমিশন থেকে একজন ভদ্রলোক বলেছেন জি যে স্ট্যাটিস্টিক্স কিন্তু এই কনক্লুশনকে সমর্থন করে না। 2006 এ সবচেয়ে বেশি হরতাল হয়েছে, সে বছরই 6.5 ও 6% গ্রোথ রেট ছিল। হ্যাঁ। আর এখনো উনি আপনার পার ক্যাপিটা ইনকামের ডিফারেন্স গুলো বিভিন্ন তথ্য দিয়ে উপাত্ত দিয়ে প্রমাণ করেছেন যে হরতাল হলে তার সাথে কোপ করার মেকানিজম বিজনেসম্যানরা মোটামুটি করে নিয়েছে, একটা লাক্সই করে নিয়েছে, কিন্তু মোটামুটি। দুর্নীতির বিরুদ্ধে কোনো লাক্সই ব্যবস্থা এখনো হয়নি। হ্যাঁ, এটা একটা ভালো কথা। দুর্নীতির কথা বলেছেন, ব্যবসার ক্ষতি হচ্ছে, কিন্তু সেখানে কথা আসছে। আমি তাদের ধন্যবাদ জানাই এটা ইনিশিয়েট করার জন্য, কারণ কথাবার্তাগুলো তো আসলো। যেমন বলা হয়েছে যে বিজনেসম্যানরা এর সুবিধা নিচ্ছেন, যে অত্যন্ত অনেক উঁচু দরের বিজনেসম্যান না, পলিটিক্যাল কানেকশনের কারণে বড় বড় ব্যবসা বাণিজ্য পেয়ে যাচ্ছেন। এইসব কথাবার্তা আসছে। তারা এইসব আলোচনার আয়োজন না করলে তো এইসব কথাবার্তা খোলাখুলি আয়োজন হতো না। আবার যেমন একজন প্রশ্ন করেছেন যে আপনি যে হরতালকে মূল পলিটিক্যাল শক হিসেবে দেখালেন, সংবিধানটা সংশোধন হয়ে গেল অন্য কারোর সাথে আলাপ আলোচনা না করে, তারপরে বিরোধী দলের চিফ হুইপকে রাস্তাঘাটে মারামারি করা হলো, আবার তাকে মারার জন্য পুরস্কৃত করা হলো। এই কথাগুলিকে আপনার পলিটিক্যাল শক হিসেবে দেখছেন না, কাজে ইটস এ ভেরি ন্যারো ডেফিনেশন অফ পলিটিক্যাল শক। তো এনিওয়ে, বাট ইভেন দেন আই ওয়েলকাম দেম। আপনি এটাকে ইতিবাচক ভাবে দেখছেন। ইতিবাচক হিসেবে। ধন্যবাদ। আপনার সুযোগ পেলে আবার আপনার কাছে আসবো। পাপি আপনার কাছে একটা প্রশ্ন। হেফাজতে 13 দফা দিয়েছে, আপনারা আল্লাহর উপর আস্থা চান, যেহেতু এটা জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠিত করেছিলেন। তা আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এটা মধ্যযুগীয় একটা ব্যাপার স্যাপার 13 দফা। আমি জানি না মধ্যযুগের সম্পর্কে কোনো ব্যাখ্যা এখানে ওরা জানেন কিনা। মধ্যযুগ বলা হয় 500 শতক থেকে শুরু করে 15 শতক পর্যন্ত, এটাকে ইতিহাসে মধ্যযুগ বলা হয়। তাও এটা ইউরোপের ইতিহাসের জন্য, কিন্তু আমাদের ইতিহাস আলাদা এবং সেন্ট্রাল এশিয়ার ইতিহাস আলাদা। আর ইসলামের স্বর্ণযুগটা কিন্তু মধ্যযুগ। এখানে রসুলের জন্ম থেকে শুরু করে একদম শুরু করে সাহাবা, 4 খলিফা, এগুলা সবগুলো কিন্তু মধ্যযুগের এবং সোনালী যুগ হিসেবে দেখা হয়। স্পেন বিজয়, সিন্ধু বিজয়, আমাদের বঙ্গে এবং ভারতে আসা, এগুলো সবগুলো কিন্তু মধ্যযুগের। জ্ঞান বিজ্ঞানী মুসলমানদের যে অবস্থা, এগুলো সবগুলো কিন্তু মধ্যযুগের। আর আপনারা যে কথাগুলো বলতে চাচ্ছেন, আবার প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত সুন্দরভাবে একটা কথা উপস্থাপন করেছেন, তিনি মদিনা সনদ অনুসারে দেশ চালাবেন। উনি মধ্যযুগে যাননি শুধু, যেখানে আল্লাহ সার্বভৌমত্ব এবং নবীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়, যেটাকে প্রথম লিখিত সংবিধান বলা হয়, সেখানে তিনি চলে গেছেন। তার সমস্ত বক্তব্যটা কি দেখছেন, আপনাদের অবস্থানটা কি? আচ্ছা, আমি তার আগে একটু টিআইবি প্রসঙ্গটা আপনি করেছিলেন, তখন উত্তর দিতে পাইনি। জি বলুন। বাংলাদেশের যে কোনো রাষ্ট্র, জাতি এবং দেশ যখন একটা দ্বিমত এবং নৈরাজ্য এমন এক জায়গায় পৌঁছায়, যখন মানুষের আস্থা সরকারি দল অর্জন করতে ব্যর্থ হয়, বাংলাদেশের যে কোনো দেশপ্রেমিক দায়িত্বশীল ব্যক্তি নিরসনের জন্য একটা মতামত কিন্তু দিতে পারে। মতামতের প্রতি আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু তাদেরকে একবার একটা দলের দিকে ঠেলে দেওয়া,
সেই মতামতকে একবারে অশ্রদ্ধা করা, এটা কোনো দলীয় মতামত বলে আবার বক্তব্য বিবৃতিতে প্রমাণ করা, এটি কিন্তু একজন দায়িত্বশীল সরকার প্রধান কি রাষ্ট্র পরিচালনার নেতা হিসেবে যথার্থভাবে তারা কিন্তু বলছে না। আর হরতাল বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে, অর্থনৈতিক ধস নেমেছে, এটিতে আমি একমত নই। কারণ সবচেয়ে বেশি হরতাল হয়েছে 94 থেকে 96 সাল 133 দিন, এবং 2004 থেকে 2006 133 আর 173, তাহলে দুটো মিলে হচ্ছে আপনার 233 দিন হরতাল হয়েছে। বিশেষ বিশেষ দিনে হরতাল, যেমন ভাই যমুনা সেতু ভিত্তিপ্রস্তরের দিন হরতাল করেছে আওয়ামী লীগ। 2002 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিবস 15 আগস্ট পর্যন্ত হরতাল করেছে। তারপরেও দেখা গেছে যে আমাদের প্রবৃদ্ধি ছিল 6.67%। আর এবার বিশ্বব্যাংকের যে পত্রিকা দেখলাম যে 5.something ধরে রাখাই হবে কঠিন। আর আপনি মদিনা সনদের ব্যাপারে যে প্রসঙ্গটি তুলেছেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে যদি মদিনা সনদ অনুযায়ী উনি রাষ্ট্র পরিচালনা করতে চান, কারণ আজকে রসুলকে অবমাননা করা হচ্ছে। ইসলামিক বই ক্লাস 9-এর 86 পৃষ্ঠায় হারাম আর হালাল যে বিষয়বস্তুটি আছে, সেখানে বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা দেবদেবীর নামে উৎসর্গকৃত যে কোনো জিনিস হালাল। আজকে এই বইগুলি কারা প্রচার করেছে, কারা লিখেছে, এই কমিটিগুলির সাথে কারা জড়িত, তাদেরকে তো অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। কারণ ধর্মীয় উন্মাদনার জন্য যদি মাহমুদুর রহমানকে 13 দিন রিমান্ডে নিয়ে ওই ডিবি অফিসের এই ঠান্ডার ভিতরে মেঝেতে পড়ে থাকতে হয়, তাহলে এই যে ইসলামকে অবমাননা করছে, নবীকে কটাক্ষ করছে এবং মোহাম্মদ রাসূলুল্লাহকে শিরক করছে এবং আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সংবিধান থেকে সরিয়ে ফেলা হয়েছে, আবার রাষ্ট্রকে ইসলাম ধর্ম করছে। এখন ইসলামের প্রথম চেতনাটা কি? ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি। আমার ঈমান যদি না থাকে, রাষ্ট্রধর্ম ইসলাম, এটা তো তারা একবারে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে, আবার রাষ্ট্রধর্ম ইসলাম করে আল্লাহ তাআলার প্রতি আস্থা বিশ্বাস সংবিধান থেকে তুলে দিচ্ছে। আর মদিনা সনদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম এবং প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য ছিল উনি আলামিন খেতাব ভূষিত একজন সত্যবাদী। সরকার প্রধানের প্রধান দায়িত্ব হচ্ছে মদিনা সনদ আনতে গেলে জাতির সামনে বাহাস করা যাবে না, সত্য কথা বলতে হবে। আর উনি মধ্যযুগীয় শাসন বলেছেন। ইসলামের উত্থান এবং সভ্যতা বলতে যে জিনিসটা বোঝায়, সেটা কিন্তু ওই মধ্যযুগীয় অবস্থাতেই ছিল। আপনি আজকে যে কোনো সভ্যতা, স্পেন বিজয় বলেন, আব্বাসীয় সভ্যতা বলেন, উমাইয়া সভ্যতা বলেন, বাগদাদ, মানে 500 থেকে 1500 সাল পর্যন্ত যত সভ্যতা ছিল, এই উর্বর এবং স্বর্ণযুগ, এই স্বর্ণযুগ মাফিক যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহ, তাদের স্থান থাকবে সবার ঊর্ধ্বে এবং সকল ধর্মে ধর্ম প্রচারের স্বাধীনতা থাকতে হবে। আজকে দেখেন মন্দির কারা দখল করতেছে? আওয়ামী লীগরা দখল করতেছে। আজকে গির্জা কারা দখল করতেছে? তারা করতেছে। রামুর উপাসনালয় কে ভাঙছে? আওয়ামী লীগের নেতারা ভাঙছে। উপজেলা চেয়ারম্যান ভাঙছে এবং এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা ভাঙছে। বাইতুল মুকাররম মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারছে না। সংখ্যালঘু বলে না সংখ্যাগরিষ্ঠ বলে, প্রত্যেকের ধর্মীয় মূল্যবোধ ধন্যবাদ দিতে হচ্ছে। আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আরেকবার যেতে পারছি না, আমি যদি সময় দিতে পারতাম তাহলে আরো ভালো হতো। এবং পাঠক, আমি একটু বলতে চাই, আমার এলাকার করিনুর নামে এক মেয়েকে তার বাড়ি ঘরে বোমা দিয়ে আগুন দিয়ে মোবারকপুর ইউনিয়নের একবার ধুলিসাৎ করে মেয়েটাকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। এলাকাবাসী পুলিশের শরণাপন্ন হওয়ার পর পুলিশ উদ্ধার করেছে। দুঃখজনক, পুলিশ তাকে ছাড়ছে না, মামলা দিয়ে তাকে আবার পাঠাচ্ছে। ভাই, আপনি সাংবাদিক মানুষ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের এই ঘটনাটা আমি বললাম, আপনি অনুসন্ধান করবেন। আমি সর্বশেষ একটা মন্তব্য জানতে চাচ্ছিলাম মোস্তফা কামাল কাছে, সেটাও পাচ্ছি না, সময় আমাকে অ্যালাউ করছে না। একটা কথা বলি, একটা কথা, সেটা হচ্ছে যে মধ্যযুগের যে কথা বলা হয়, আসলে মডার্ন এজ যেটা ইউরোপে, ইসলামে কিন্তু মডার্ন এজ ওই আপনার ওই হিজরি সাল থেকে রাসূলের সাথে শুরু হয়ে গেছে। সেটা হলো আপনার দুনিয়ার জীবন আখিরাতের জীবনের সাথে একটা পার্থক্য আছে, না একটা সামঞ্জস্য। আপনাদের দুইজনকে অসংখ্য মোবারকবাদ, সেটা ইসলাম করেছে। দুইজনকে অসংখ্য মোবারকবাদ। দর্শক শ্রোতা, আমরা দুইজনের কাছে কৃতজ্ঞ, কিন্তু সময় আমাদেরকে আর শাসন করতে বিধে আমরা আর এগোতে পারছি না। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের এই অনুষ্ঠানটি আগামীকাল 9:05 আবার পুনঃপ্রচার হয়। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।
সুপ্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা গোল টেবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজকে আমরা কথা বলবো সংলাপের ক্ষেত্র কতটা প্রস্তুত, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে বিজ্ঞ 9 জন প্যানেলিস্ট যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা কথা শুনবো, কিন্তু তার আগে চলুন আজকের এই যারা প্যানেলিস্ট আছেন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার ডান দিকে আছেন মারুফ রসুল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি পরিচয়টা বলেন। আমি ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্টের একজন সদস্য। আমি রাজিকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনাকে গোল টেবিলে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক অপু উকিল, এমপি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব মহিলা লীগ। ওয়েলকাম আলোচনায়। আমি উত্তরবঙ্গের চলনবিলের সন্তান জুনাইদ আহমেদ পলক, এমপি এবং সদস্য, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, কার্যনির্বাহী সংসদ। ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাঁ দিকে আছেন আমি মাহি বি চৌধুরী, যুগ্ম মহাসচিব, বিকল্পধারা বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি মুফতি ফাইজুল্লাহ, মহাসচিব ইসলামী ঐক্যজোট, যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ। জি, আপনাকে গোল টেবিলে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, আপা সংসদ সদস্য। আমি শামীম রেজাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জি শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমরা প্রথমে ইফতেখার ভাই থেকে শুরু করতে চাই। আমরা জানি যে কয়েকদিন আগে আপনারা একটা ফর্মুলা দিয়েছেন যে কিভাবে সামনে নির্বাচনটি হতে পারে এবং তার জন্য সংসদে একটা ঐক্যমত কমিটি গঠন করতে হবে। তো আমরা জানি আধুনিক গণতান্ত্রিক কিংবা সরকার একটা সংজ্ঞা হচ্ছে গভর্নমেন্ট বাই ডিসকাশন, যে কোনো সমস্যা আলাপ করে শেষ করতে হবে। তো এই যে আপনাদের ফর্মুলা, এটা বাস্তবায়ন করবার জন্যও কিন্তু আসলে একটা আলাপ করবার দরকার। যেরকমটি রবীন্দ্রনাথ বলেছেন যে আসলে প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানো। তো এই সলতে পাকানোর অবস্থা কি আছে কিনা আসলে? আপনার কথার দুইটা উত্তর হতে পারে, মানে প্রশ্নের। হতে পারে যে সরাসরি বলা যায় না, আলাপ করার মতো পরিবেশ নেই। আবার আমি মনে করি যে খুব সহজেই পরিবেশটা সৃষ্টি হতে পারে। পরিবেশ নেই এই কারণে বলি যে আমাদের যে রাজনীতিতে দ্বান্দ্বিক অবস্থা, দুটি বৃহৎ দল এবং তাদের জোট, তার মধ্যে যে বিপরীতমুখী অবস্থান, যে বিষয়টা নিয়ে আমাদের যে কাঠামো এবং প্রক্রিয়া প্রস্তাবনাটা করেছি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে, এবং আমাদের রাজনীতির এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিকভাবে নিরাপত্তা জনিত পরিস্থিতি বা আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি আজকে যে অবস্থানে আছে তার কেন্দ্রবিন্দুতে অবশ্যই সামনে নির্বাচন কিভাবে হবে, কি কাঠামো, কোন কর্তৃত্বের অধীনে এবং কি প্রক্রিয়া, সেইটি আমি মনে করি কেন্দ্রবিন্দুতে। সেই কারণেই এই যে বিপরীতমুখী অবস্থান, একদিক থেকে সরকারের পক্ষ থেকে যে অবশ্যই সাংবিধানিক সংবিধানের ৫ম সংশোধনীর প্রেক্ষিতে যেই বলবো যে কাঠামো কিছুটা ইঙ্গিত যেটা দেওয়া হচ্ছে যে নির্বাচন হবে সংসদকে বহাল রেখে এবং বর্তমান নির্বাচিত সরকারের একটা সংকুচিত বা একটা অন্য রূপে সেই নির্বাচিত হবে। এটা হচ্ছে সরকারের অবস্থান, যেটি বিরোধী দল বা জোটের কাছে অগ্রহণযোগ্য, এবং বিরোধী দলের কাছে যে প্রস্তাব সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নির্বাচন, যেটি আবার সরকার পক্ষের কাছে অগ্রহণযোগ্য। এবং এই যে অগ্রহণযোগ্য দুটি বিপরীতমুখী অবস্থান, সেটি এমন একটা পর্যায়ে যে এটা মানে শুধু দ্বন্দ্ব বললে এখন ভুল হবে, এটা একটা সাংঘর্ষিক পরিস্থিতি এবং সেখানে জনজীবন বিপর্যস্ত, মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, মৌলিক অধিকারের জায়গাগুলো চ্যালেঞ্জ, এবং শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, বিনিয়োগ বলুন, সবকিছু আসলে কিন্তু একটা বড় ধরনের বলবো যে অনিশ্চয়তার মুখোমুখি। এবং এটা যে একেবারে সম্পূর্ণ নতুন তা নয়, আমাদের আগের নির্বাচনগুলোতেও মোটামুটি নির্বাচনের আগে এমন একটা পরিস্থিতি হয় যে সংঘাতময় অবস্থার সৃষ্টি হয়, কিন্তু আমরা এবারে যেটা দেখছি সেটা অত্যন্ত হয়তোবা মানে তুলনা করা খুব কঠিন, তারপরও খুবই খুবই উদ্বেগজনক। এটা কিন্তু সবাই বোধহয় মেনে নিতে পারবেন। এবং সেই প্রেক্ষিতেই আমরা যেটা মনে করেছি, আপনার প্রশ্নে যদি ফিরে যাই, সেটা হচ্ছে যে রাজনীতিতে বহুমত থাকবেই, গণতান্ত্রিক রাজনীতিতে সেটা সংসদীয় গণতন্ত্রে আরো বেশি, যে কোনো গণতান্ত্রিক কাঠামোতে, কিন্তু সংসদীয় গণতন্ত্রে অবশ্যই বহুমত থাকবে। বহুমত যদি না থাকতো তাহলে সেটা গণতন্ত্র হতো না, একদলীয় সরকার হতো। বহুমত থাকা সত্ত্বেও গণতন্ত্রে আলোচনার মাধ্যমে, বিতর্কের মাধ্যমে সমাধানে পৌঁছাটা হচ্ছে মূল জিনিস। এবং সেইটাকে যখন নির্বাচনকে কেন্দ্র করে হয়, নির্বাচনের ফলাফলটা কি হবে, অর্থাৎ কে ক্ষমতায় যাবেন বা কে বিরোধী দলে থাকবেন, বা কেউ ক্ষমতায় থাকবেন কিনা অব্যাহতভাবে, বা কেউ ক্ষমতায় যাবেন কিনা, এই সিদ্ধান্তটা কিন্তু জনগণের ভোটের উপরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যজনক ভাবে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এখন আপাত দৃষ্টিতে মনে হবে যে আসলে পূর্ব নির্ধারিত ফল নিশ্চিত করে উভয় পক্ষ
হয় ক্ষমতায় থাকতে চাচ্ছেন অথবা ক্ষমতায় যেতে যাচ্ছেন, যে কারণে কিন্তু এই দ্বান্দ্বিক পরিস্থিতি। এখন এইটা থেকে সরে আসার জন্য অন্য কোনো বিকল্প নাই আমাদের দৃষ্টিতে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জনগণের একটা বিরাট অংশই এটা মনে করবে যে আসলে গণতন্ত্রের বিকল্প, গণতন্ত্র এছাড়া অন্য কোনো উপায় নেই, এবং সেটিকে আলোচনার মাধ্যমে সুরাহা করা দরকার। তার জন্য আমরা অনেক সময় শুনেছি, আমি আর কয়েকটা সেকেন্ড বলি, অনেক সময় শুনেছি উভয় পক্ষ থেকে হ্যাঁ আলোচনার প্রয়োজন আছে, সংসদে আসলে আলোচনা হতে পারে, অন্য পক্ষ থেকে পরোক্ষভাবে আলোচনার কথা বলা হয়, কিন্তু মুখোমুখি বা সামনাসামনি না, বিপরীতমুখী হয়ে সেই আলোচনার কথাটা বলা হচ্ছে। সেই কারণে যেটা অত্যন্ত অপরিহার্য সেটা হচ্ছে আলোচনার পরিবেশ সৃষ্টি করা, এবং আপনি যেটা বললেন যে প্রস্তুত করা, আলোচনার জন্য প্রস্তুত করার জন্য আমরা যে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি সেটা হচ্ছে যে সম্ভাব্য নির্বাচনী কাঠামো এবং প্রক্রিয়া সম্পর্কে বেশ কিছু বিকল্প উপাদান আমরা উপস্থাপন করেছি টেবিলে বিবেচনার জন্য। যে উপাদানগুলো বিবেচনায় নিলে উভয় পক্ষ যদি এক রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে আলোচনা শুরু হতে পারে, এবং আলোচনা শুরু করে একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি যেটা বলেন একটু উল্লেখ করেছেন যে সংসদীয় ঐকমত্য কমিটি সে কাজটা শুরু করলে আমরা মনে করি যে আসলেই সমাধানের দিকে, আলোচনার দিকে, কনস্ট্রাকটিভলি পজিটিভ আলোচনার দিকে যাওয়া সম্ভব। আপনার কাছে আলোচনায় আসবো। এই পর্যায়ে আমি একটু মাহিবি চৌধুরীর কাছে যাব। আমরা জানি যে গণতন্ত্র একটি হচ্ছে সরকার পদ্ধতি, আর একটা হচ্ছে গণতন্ত্র হচ্ছে একটা মূল্যবোধ কিংবা ভ্যালুস। সেই মূল্যবোধ মানে হচ্ছে আসলে পরের মতকে শ্রদ্ধা করা, অন্যের মতকে সম্মান করা। কিন্তু আমরা দুটি প্রধান দলের মধ্যে যে পরিমাণ পারস্পরিক অশ্রদ্ধা দেখি, যে পরিমাণ অসহিষ্ণুতা দেখি, এবং প্রধান দুই নেত্রী আমরা দেখি দীর্ঘদিন তাদের মধ্যে বাক্যালাপের পর্যন্ত জায়গাটি নেই। এইরকম একটা জায়গায় সংলাপ নিয়ে আজকে যে কথা বলছি, এটা আদৌ কোনো ভিত্তি পাবে কিনা মিস্টার চৌধুরী? থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আমি আসলে আপনার ফেব্রুয়ারির কথার সাথে ওই কথাটাকে আমি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনি যা বলেছেন আসলে গণতন্ত্রের সংজ্ঞাটা আসলে এক একজন অনেকভাবে, অনেক পলিটিক্যাল সায়েন্টিস্ট একইভাবে দেওয়ার চেষ্টা করেছেন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে গণতন্ত্র মানে হচ্ছে গিয়ে আমরা যে মনে করি যে আই হ্যাভ দ্য রাইট টু ডিসএগ্রি উইথ ইউ, যে আমার আপনার সাথে দ্বিমত পোষণ করার যে অধিকার, সেটা তো গণতন্ত্র। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস, যে একটি জায়গায় কিন্তু আমাদের এগ্রিমেন্ট থাকতে হবে। সেই এগ্রিমেন্টটা কি? একটা জায়গায় আমাদের একমত হতে হবে যে আমার আপনার সাথে দ্বিমত করার যে অধিকার আছে এই জায়গায় আমাদের একমত হতে হবে। তার মানে এগ্রি টু ডিসএগ্রি, তার মানে বহুমত থাকবেই গণতন্ত্র। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু আমাদের সম্পূর্ণ জিনিস যে অন্যের আরেকটি মত যে থাকতে পারে এটাকে সহ্য করা হবে, এই যে একটা মানসিকতা। আমার কাছে যেটা মনে হয়েছে এই পরিবেশটা আসলে আছে কিনা আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই খুব সংক্ষেপে। এক নম্বর, আমরা যখন গণতন্ত্রে বহুদলীয় রাজনীতি দেখি, অনেক ধরনের মত দেখি, এখানে এক নম্বর জিনিসটা হচ্ছে গিয়ে একটি দেশে অনেক ধরনের রাজনৈতিক দল থাকবে এবং দুটো জায়গায় তাদের পার্থক্য থাকবেই। এক নম্বর, আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকবে, আদর্শগত পার্থক্য থাকবে, এবং আপনার আদর্শগত পার্থক্যটা কিন্তু বিশ্বাসের জায়গা থেকে আসে, এবং বিশ্বাসের জায়গায় কিন্তু কখনো বিতর্ক চলে না। এখন কেউ বলে যে আমি মুসলমান, আরেকজন বললো আমি হিন্দু, এখানে কিন্তু বিশ্বাসের ব্যাপার, এখানে কখনো বিতর্ক চলে না। ঠিক আদর্শের জায়গাতেও আসলে বিতর্ক করাটা আসলে কোনো মানে নেই, কারণ আদর্শ একটা বিশ্বাসের ব্যাপার। এবং এখানে আদর্শগত পার্থক্যটা আসলে কোথায় আমরা যদি যাই তাহলে দেখবো যে গত 20-22 বছর ধরে 90-এর পর থেকে, গণঅভ্যুত্থানের পর থেকে যে গণতন্ত্রের চর্চা হচ্ছে, সেখানে আদর্শের চর্চা রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই বললেই চলে। একটি আপনার হয় বইয়ে, পুস্তকে, গঠনতন্ত্রে, বক্তৃতায় হয়তোবা আদর্শের একটা জায়গা রয়েছে, কিন্তু আসলে আদর্শের চর্চা না থাকায় আদর্শগত ডিবেটটা এখানে খুব কম হয় এবং শ্রদ্ধাবোধটুকু সেখানে কমে গেছে। দ্বিতীয় যে জায়গাটা, রাজনীতি একটি আধুনিক বিশ্বে, যে কোনো আপনি আধুনিক সমাজে তাকিয়ে দেখবেন যে আধুনিক বিশ্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান পার্থক্য থাকে বেসড অন প্রোগ্রামস, কর্মসূচি ভিত্তিক পার্থক্য থাকে। বাংলাদেশের প্রধান দুটি দলের রাজনৈতিক কর্মসূচি ভিত্তিক পার্থক্য নেই বললেই চলে। আজকে পার্থক্যটা তাহলে কোথায়? অতএব আপনি আদর্শের চর্চা নেই, কর্মসূচি ভিত্তিক কোনো পার্থক্য নেই, রাজনীতিটা হয়ে গেছে পুরোপুরি ভাবে ক্ষমতা কেন্দ্রিক, কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় অথবা কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, এক নম্বর। দুই নম্বর, পেশি শক্তি প্রদর্শনের যে রাজনীতি, যে শক্তি প্রদর্শন করতে হবে, রাজপথে আমার সমস্ত সমস্যার সমাধান করবে, রাজপথে সমস্ত কিছুর উত্তর পেতে হবে, সমস্ত কিছুর জবাব পেতে হবে। একটি দেশ যে স্বাধীন হয়ে 40টা বছর পার হয়ে গেল, এর মধ্যে যে 2-3টা প্রজন্ম পার হয়ে যাচ্ছে, কিন্তু রাজনীতির ধারা এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। এই যে 66-র
আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হলো, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, তারপর মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, তারপর যে দেশটা স্বাধীন হলো, কিন্তু পরাধীন দেশের যে রাজনীতির ধরনটা ছিল, যেই রাজপথের আন্দোলন ছিল, যেই স্লোগানের কালচার ছিল, সেই স্লোগানের কালচার, সেই সহিংস রাজনীতি থেকে কালচারালি আমরা কখনো বেরিয়ে আসতে পারলাম না। পুরো রাজনীতি হয়ে গেল ক্ষমতা কেন্দ্রিক, পেশি শক্তি প্রদর্শন। এখানে আসলে এই কারণে বাংলাদেশে দেখেন, আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে একসাথে টেলিভিশন 20টা টেলিভিশন চ্যানেলে প্রতিদিন যদি 3টা করে টকশো হয়, এই যে 60টা টকশো হচ্ছে প্রতিদিন এবং মানুষ দেখছে, কারণ কি? কারণ এই দুটো দলকে, প্রধান রাজনৈতিক দলগুলোকে সংসদে যেখানে দেখার কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি না, বা মানুষ তাদেরকে একত্রে বসা দেখতে চায়, তাদের বিতর্ক শুনতে চায়। এই জন্য এই টকশো গুলো কিন্তু আমাদের দেশে এত বেশি পপুলার হয়ে উঠেছে। এই সমস্ত কারণে আমাকে যদি আপনি বলেন যে আসলে সংলাপের সুযোগ আছে কিনা, সুযোগ সবসময় আছে। আমি ইফতেখার ভাইয়ের সাথে একমত, সুযোগ সবসময় আছে, কিন্তু এই সংলাপের সুযোগে রাজনৈতিক দলগুলো যেতে চায় না। রাজনৈতিক দলগুলোর জন্য গত 20 বছর দেখা গেছে পেশি শক্তি প্রদর্শনে যারা বেশি সফল হয় তারাই বারবার ঘুরে ফিরে ক্ষমতায় আসে। জনগণ তাদেরকেই শক্তিশালী মনে করে, জনগণ তাদেরকেই মনে করে দেশ শাসনের অধিকার রয়েছে, যারা পল্টন ময়দানে 24 ঘন্টার নোটিশে 5 লক্ষ লোক জমায়েত করতে পারে। জনগণ আজকে থেকে 3 মাস আগেও হেফাজতে ইসলাম বলে কোনো কিছু নিয়ে আমরা চিন্তা করিনি। আজকে হেফাজতে ইসলাম একটি শক্তি, কারণ লক্ষ লক্ষ লোক, 5 লক্ষ লোক, 6 লক্ষ লোক, 10 লক্ষ লোক হরতাল অবরোধের মধ্যেও সেখানে জড়ো হয়েছে, রাজপথে জড়ো হয়েছে। রাজপথে শক্তি প্রদর্শনী যদি ক্ষমতায় যাওয়ার প্রধান উপায় হয় বা জনগণকে কনভিন্স করার একমাত্র পন্থা হয়, তাহলে সংলাপ, ডায়ালগ কখনোই বাংলাদেশে। জি, এই পর্যায়ে আপনার কাছে আবারও আসবো, কিন্তু প্রিয় দর্শক, এই পর্যায়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন আমরা তৈরি করেছি, সেই প্রতিবেদনে দেখে নিয়ে আমরা আলোচনায় ফিরে আসবো। মহাজোট সরকারের সময়কালে দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে এত বেশি অস্থির হয়ে গেছে যে 14 দলীয় জোট সরকার এবং 18 দলের বিরোধী দল সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। দুপক্ষের এমন অবস্থানের মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে আবির্ভাব হয়েছে কয়েকটি ইসলামী সংগঠনের আন্দোলন। সেই ঘায়ের ক্ষত আরো বেড়ে গেছে গণজাগরণ মঞ্চ এবং বেশ কিছু প্রগতিশীল সংগঠনের হরতাল আর অবরোধ সহ বিভিন্ন কর্মসূচির কারণে। এসব রাজনৈতিক দল এবং সংগঠনের পরস্পর বিরোধিতায় সৃষ্ট সহিংসতার কালো থাবা গ্রাস করে নিচ্ছে একের পর এক তাজা প্রাণ। পুরে অঙ্গার হচ্ছে দেশের কোটি কোটি টাকার সম্পদ। ভেঙে চুরমার করা হচ্ছে তিল তিল করে গড়ে তোলা সাধারণ মানুষের সম্পদ। আর এসব প্রতিহিংসার রাজনীতি প্রতিরোধ করতে গিয়ে জীবন বিপন্ন হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অসাহত্য দেখে 2006 সালের 28 অক্টোবরের মতো পরিস্থিতি যে হবে না সেই নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। এই অবস্থায় এখনই সময় এদেশের রাজনীতিবিদদের সংলাপের। তাদের এই আলোচনার সফলতা আর ব্যর্থতার উপর নির্ভর করছে এদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে নাকি ভয়াবহ সংঘাত আর সংঘর্ষের জন্য এই জাতিকে অপেক্ষা করতে হবে, এমন প্রশ্ন এদেশের প্রতিটি বিবেকবান মানুষের। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। একজন দর্শক আছেন আমাদের ফোনে, ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। হ্যালো, কে আছেন ফোনে? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ আব্দুল গাফফার, আমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বলছি। বলুন।
জি, আমার প্রশ্নটা ছিল যে ইয়াংস্টার রাজপথে নামার পরে তাদের মোল্লার রায়ের পুনর্বিবেচনা করা হয়েছে, তাহলে কি আমরা এই সংলাপের জন্য কি ইয়াংস্টার আবার রাজপথে নামতে হবে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। যে সংলাপের জন্য আবার রাজপথে নামতে হবে কিনা, যে আমরা আসলে শান্তি চাই তার জন্য আসলে অস্ত্র ধরতে হবে কিনা, এই আলোচনা আমরা যাব। আমি একটু, আমার সঙ্গে আছেন শামীম রেজা, যিনি পলিটিক্যাল কমিউনিকেশন বা রাজনৈতিক যোগাযোগ নিয়ে কাজ করেন। আমরা দেখতে পাচ্ছি দু দলের মধ্যে সংলাপ হচ্ছে। সংলাপটা কিসের? অস্ত্রের ভাষায়, হানাহানির ভাষায়, পারস্পরিক দোষারোপের ভাষায় হচ্ছে। তো এইরকম একটা নেতিবাচক জায়গা থেকে একটা ইতিবাচক বা কার্যকর সংলাপ আদৌ সম্ভব কিনা, যদি একটু মাইক্রোফোন নিয়ে বলেন প্লিজ। ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে আমি মাহি ভাইয়ের ওই কথা থেকে একটু ফিরে আসি। তার আগে দুজনের কথার সাথে আমি একমত যে আলোচনার পরিবেশ আছে। এটা খুব আপেক্ষিক একটা কথা যে আলোচনার পরিবেশ নাই। কখনোই আলোচনার পরিবেশ থাকে না, আবার সবসময় আলোচনার পরিবেশ থাকে। পুরো ব্যাপারটা নির্ভর করে যে আমি আলোচনা করতে চাই কিনা এবং আলোচনা করবার দরকার আছে কিনা। তো আমি যে জায়গা থেকে শুরু করছি সেটা মাহি ভাই যেটা বলছেন যে জনগণ সমত যারা মাসল পাওয়ার শো করতে পারেন, ক্ষমতা দেখাতে পারেন, তাদের দিকে ভোট দেন। আমি একটু ভিন্ন মত পোষণ করছি, এটা না। প্রথমত জনগণ বোকা না, দ্বিতীয়ত জনগণ অত্যন্ত সক্রিয়, কিন্তু তারপরে কেন এদেরকে ভোট দেন সেটা একটা ভিন্ন প্রশ্নের ব্যাপার। এমন হতে পারে যে তিনি বাধ্য হন, তার সামনে কোনো অপশন থাকে না, অথবা এমন হতে পারে তিনি ভোটদানে বিরত থাকেন, অথবা তাকে হুমকি দেওয়া হয়, কিংবা এমন একটা পরিবেশে হন যে ভাই দুই দল আছে, আমাকে যে কোনো একটাতে ভোট দিতে হবে, আমাকে তো কাউকে একটা আনতে হবে। কিন্তু আমরা স্পষ্টভাবে মনে করি যে এইটাই আধুনিক রাজনৈতিক দলগুলোর বাংলাদেশে একটা বড় ব্যর্থতা, যে জনগণ কি মনে করে এটা সে কোনোদিন জানে না। এবং জনগণ যে বোকা না, জনগণ যে সক্রিয়, তার যে বিচার বিবেচনা আছে এবং সে যে সংলাপ চায়, সে যে আলোচনা চায়, সে যে সমঝোতা চায়, এটা যে রাজনৈতিক দল বুঝতে পারবে সে রাজনৈতিক দলই টিকে থাকবে ভবিষ্যতে। এখন ভবিষ্যতেরটা বাদ দিয়ে বর্তমানেরটা যদি চিন্তা করি, সংলাপের তাগিদ আপনি কেন বোধ করেন না? সংলাপের তাগিদ আপনি এই কারণে বোধ করেন না যে জনগণ কি ভাবে এটাকে আপনি কখনো গুরুত্ব দেন না। এখন যে কথা রোহিত ভাই বলছিলেন যে রাজনৈতিক যোগাযোগের বিষয়টাই হচ্ছে যে আমি যেটা ভাবি সেটা তার পর্যন্ত পৌঁছায়। এখন আপনার তৃণমূল কিভাবে সেটা আপনার রাজনৈতিক দলের কেন্দ্র পর্যন্তই পৌঁছায় না। আপনি জানেন যে গত বছর নির্বাচন আগে বড় একটা ইস্যু ছিল এগুলো, যে তাদের দলের এই কনভেনশন গুলো অনুষ্ঠিত হয় কিনা, নিয়মিত সভাগুলো অনুষ্ঠিত হয় কিনা। তার মানে তৃণমূলের লোকও যে ওই দলেরও যে তৃণমূল কর্মী সংলাপ চাই, সে বিষয়টা এমন হতে পারে যে কেন্দ্রে এসে গুরুত্ব পাচ্ছে না। কেন্দ্রের নেতা মনে করছেন যে সংলাপের প্রয়োজন নেই। ঠিক আছে, আমি মোটামুটি টেলিভিশন তো এখন আছে, এটা বলে দিলেই হবে। আপনি খেয়াল করুন, সংলাপের যত আলোচনা আমরা গণমাধ্যমে শুনি, তার কিন্তু একাংশও আমরা তাদের ক্ষেত্রে দেখি না মুভ করতে, যে না কেউ একটা মিষ্টির প্যাকেট নিয়ে গেছে, প্রতিপক্ষের বাড়িতে আসেন, আমরা সংলাপের জন্য আহ্বান করতে আসছি। আমরা কিন্তু এরকম দেখিনি যে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনের পর দিন বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়ি থেকে বলা হচ্ছে সংলাপের জন্য আমরা চিঠি নিয়ে আসছি। কিন্তু একই রকম বিএনপির দিক থেকে আমরা দেখিনি যে আমরা একাধিকবার চেষ্টা করেছি। আমরা যেটুকু পাচ্ছি গণমাধ্যমে প্রতিটা অনুষ্ঠানের পরে কিছু একটা বাণী দিতে হয়, বিবৃতি দিতে হয়। তো যে কথা বলছিলেন যে আপনার যদি ওই পর্যায়টা চালু না থাকে, যে জনগণ সংলাপ চাই কিনা সেটা আপনি গুরুত্ব দিচ্ছেন কিনা, আপনার নিজের দলের মধ্যে সংলাপের তাগিদ আছে কিনা সেটা আপনি গুরুত্ব দিচ্ছেন কিনা, তাহলে তো আপনার পরিবেশ কখনোই আপনি তৈরি করতে পারবেন। জি, আমরা আবারও আপনার কাছে আসবো। আমি একটু যাব, আমাদের আছেন জুনায়েদ আহমেদ পলক। এই যে বিরোধী দলের এতজন নেতা কর্মীকে জেলখানায় রেখে সংলাপ করতে যাওয়ার ইচ্ছা, এইটা আসলে কতটুকু বাস্তবসম্মত? কার সঙ্গে আলাপ হবে? জি, ধন্যবাদ। আসলে বিরোধী দলের এতগুলো নেতাকে জেলে রেখে সংলাপটা কার সাথে হবে এটা কিন্তু প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে আসলে বিরোধী দলের সাথে সরকারি দলের কোনো সংলাপ হবে কিনা। সংলাপের সময় কারাগারে, আমি বলছি যে কারাগারে আজকেও কিন্তু বিরোধী দলের একজন নেতা জামিন পেয়েছেন এবং সেখানে কিন্তু আরো অন্যান্য নেতাদের জামিনের ব্যাপারেও কিন্তু শুনানি চলছে, এবং বিরোধী দলের অন্যতম একজন জোটের প্রধান শফিউল আলম প্রধান, উনি জামিন পেয়েছেন এবং বাকি জনেরও আইনের প্রক্রিয়া আছে। এখন বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের রাজনৈতিক যে সদিচ্ছা এইটা যদি থাকে, তাহলে আপনি দেখবেন যে এগুলো জামিন প্রক্রিয়া কিংবা ধরুন যে আলোচনা সংলাপটা কোথায় হবে, স্থানটা কোথায়, সংলাপে বসবে কারা, কারা প্রতিনিধিত্ব করবে, এটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে যে আজকে শামীম ভাই যেটা বলেছে যে আমরা সংলাপ চাচ্ছি কিনা সেটা দলের অভ্যন্তর থেকে আমরা তাগিদটা অনুভব করছি কিনা, কিংবা আমাদের দেশের জনগণের যে তাগিদটা সেটা বিরোধী দল এবং সরকারি দল
সেটা অনুভব করছে কিনা। যখন আমরা বিরোধী দল এবং সরকারি দল আমরা জনমতটাকে আমরা বুঝবো, তখন অবশ্যই সংলাপের একটা রাস্তা তৈরি হবে, বের হবে। এটা আজকে যদিও ইফতেখার স্যার বলেছেন এবং ওনারা একটা প্রস্তাবও দিয়েছেন, আমি জানি না যে হঠাৎ করে টিআইবির অন্য সব কার্যক্রম বাদ দিয়ে, মানে যেরকম আমরা দেখলাম যে হাইকোর্ট থেকে একবার রুলও জারি হলো যে প্রধান বিরোধী দলের নেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সংলাপে বসা প্রয়োজন, আবার একইভাবে টিআইবিও একটা মানে সংলাপের জন্য একটা প্রস্তাবনা ওনারা দিলেন। তো অবশ্যই এটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে আসলে কোনো কোনো বিষয়ে সাধুবাদ জানাইনি। যে আমরা এটা বলতে চাই যে কোনো কোনো বিষয়ে নাসিম সাহেব বলেছে যে বিএনপির ফর্মুলাটাই টিআইবির মুখ দিয়ে বানানো হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এত ফর্মুলা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। যে আমি এটাই বলতে চাই যে এখানে আপনার সদস্যপদ থাকবে কিনা সেটা হিসাব করতে হবে। না, আমরা বলতে চাচ্ছি যে প্লিজ ইফতেখার ভাই যদি বলেন, আপনাকে হেল্প করি, সেটা হচ্ছে স্যার আপনি কিছু মনে করবেন না, আপনাকে হেল্প করতে আমাদের সম্পর্কে যেটা বলেন সেটা না, আমি সরকার দলের প্রতিক্রিয়া সম্পর্কে বলছি। আমাদের একটু মনে রাখতে হবে, আমরা যেদিন প্রকাশ করলাম সেদিন কিন্তু আওয়ামী লীগের একাধিক শীর্ষ পর্যায়ের নেতা কিন্তু এটাকে বলেছেন যে এটার মধ্যে ইতিবাচক উপাদান রয়েছে এবং যদি বিরোধী দল সংসদে আসে তাহলে আলোচনা করা যাবে। একই ধরনের প্রতিক্রিয়া বিরোধী দল থেকেও কিন্তু প্রাথমিকভাবে এসেছিল। পরবর্তীতে অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন জটিলতা সৃষ্টি করতে পারে, তারপরে ওই একই ব্যক্তি কিন্তু আবার বলেছেন যে এটা বিএনপির মুখপাত্র আমরা হয়ে গেছি। এখানে সম্পূর্ণ অন্য বিষয়, মুখপাত্র বিষয়টা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে টিআইবি কিছু কিছু ব্যাপারে চরম ভাবে প্রতিক্রিয়াশীল এবং তারা প্রতিক্রিয়া দেখায় এবং সেটার জন্য বিভিন্ন ধরনের গবেষণালব্ধ তথ্য এবং বিভিন্ন ধরনের ফর্মুলা ওনারা দিয়ে থাকেন। কিন্তু আবার সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যখন হেফাজতে ইসলাম 13 দফা দাবি দেয় সেই বিষয়ে তাদের প্রতিক্রিয়া আমরা নিশ্চুপ দেখি, অথবা যখন সামরিক শাসন যখন 18 মাস এদেশে গণতন্ত্রকে মানে গতিরোধ করে দেয়, স্তব্ধ করে দেয়, সেই সময় কিন্তু আমরা তাদের পক্ষ থেকে সেই ধরনের কোনো প্রতিক্রিয়া পাই না। আমরা চাচ্ছি সেটা হচ্ছে যে টিআইবির মতো একটা অরাজনৈতিক সংগঠন, তারা এদেশের রাজনৈতিক গণতন্ত্রকে সুসংগত করার জন্য তাদের প্রত্যেকটি বিষয়ে তাদের মতামত থাকা দরকার। সরকারের সমালোচনা, বিরোধী দলের সমালোচনা এবং প্রত্যেকটি রাজনৈতিক ইস্যুতে সকল দলের, সকল মতের এবং সকল সরকারের সমালোচনা তারা করতে পারে। কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যদি গণতন্ত্রকে মানে বাধাগ্রস্ত করার জন্য কোনো ফর্মুলা দেওয়া হয় তাহলে অবশ্যই রাজনৈতিক ভাবে সেটার বিরুদ্ধে আমাদের মত প্রকাশের অধিকারটা রয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই যে এখানে মাহি ভাই বলেছেন যে গণতন্ত্র, আদর্শের চর্চা, কর্মসূচি ভিত্তিক যে রাজনীতি, আজকে ভোটের রাজনীতি কি কর্মসূচি ভিত্তিক রাজনীতি না? এর মধ্য দিয়ে তো আমরা প্রমাণ পেয়েছি, কারণ বিএনপি এবং বিরোধী দলের যে ইশতেহার, তাদের রাজনীতিতে নির্বাচনের আগে তাদের যে বক্তব্য এবং তার মধ্য দিয়ে তো তাদের কর্মসূচি প্রমাণ পেয়েছে এবং প্রকাশ পেয়েছে। এবং বর্তমানে আমরা তো লক্ষ্য করছি যে বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার অথবা আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ এবং তাদের ভবিষ্যৎ যে কর্মসূচি আমরা কিন্তু আমাদের বক্তব্য এবং অবস্থানের মধ্যে পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আজকে যে সকল রাজনৈতিক দাবি বিরোধী দলের পক্ষ থেকে তোলা হচ্ছে, যেরকম তারা যে 13 দফা দাবিকে সমর্থন করেছেন, আমরা বলেছি যে না, আমরা প্রগতিশীল সমাজ চাই, আমরা উদারনৈতিক, আমরা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা এটা বিরোধিতা করেছি। কিন্তু পরক্ষণে আমরা দেখতে পেলাম যে প্রধান বিরোধী দল তারা এই 13 দফাকে সমর্থন করে তারা বাংলাদেশের উদার সমাজতান্ত্রিক ব্যবস্থাকে তারা পিছনের দিকে নিয়ে যেতে চায়। আপনি আজকে এটার উত্তরটা কি দিবেন? আজকে প্রত্যেকটি রাজনৈতিক দল একটা ঘটনা কিংবা একটা পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে তাদের যার যার অবস্থান তুলে ধরেন, এর মধ্য দিয়েই তাদের কর্মসূচি, তাদের অবস্থান এবং ভবিষ্যৎ কর্মসূচি তাদের তুলে ধরেন। আমি শুধু সংলাপের বিষয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে ইফতেখার স্যার বা মাহি ভাই যেটা বলেছেন যে সংলাপ, শান্তিময় অবস্থা দেশের সকল মানুষই চায়, কিন্তু এর জন্য কিন্তু প্রধান রাজনৈতিক দলগুলিকে বারবার চরিত্র হরণ করে কিংবা রাজনৈতিক নেতাদেরকে সবসময় দোষারোপ করে আমরা কিন্তু শান্তির পথে যেতে পারবো না। একদিকে আমরা বলবো যে রাজনীতি হচ্ছে সকল সমস্যার সমাধান, আরেকদিকে আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদেরকে জনগণের চোখে হেয় প্রতিপন্ন করে আমরা গোটা দেশের রাজনৈতিক ভবিষ্যতে কিন্তু অনিশ্চিত একটা পথের দিকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু যাব আসিফা আশরাফি পাপি আপার কাছে। আপা, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। এই যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এই যে পারস্পরিক যে একটা অসহিষ্ণু ব্যাপার, এটা পারস্পরিক অশ্রদ্ধার ব্যাপার, পারস্পরিক দোষারোপের ব্যাপার, এটা আমরা সংসদে যেরকম দেখি, সংসদের বাইরে দেখি অনেক সময় আলোচনা যখন হয় টেবিলে, গোল টেবিলে কিংবা টক শোতে, তখনও দেখি। তো এর একটা ঐতিহাসিক কারণটা কি? কেন আওয়ামী লীগ বিএনপি একজন আরেকজনকে আসলে শ্রদ্ধার জায়গায় নিতে পারে না? এটা আসলে আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে এটা ক্ষমতাসীন দলের একটা সংক্রামক ব্যাধি।
ক্ষমতায় গেলে এই রোগটা দেখা দেয়। মানে ক্ষমতায় গেলে বিএনপি একই কাজ করে। ক্ষমতায় যে এই রোগটা দেখা দিচ্ছে, দেখেন আজকে বিএনপি আওয়ামী লীগের যে শুধু দ্বন্দ্ব তা কিন্তু নয়, এই জাতি যে একটি মহাক্রান্তিকালে একটি ব্যাপক সংকটে যে নিমজ্জিত রয়েছে, আজকে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সচেতন ভাবে যে কোনো এই উত্তরণ সমস্যা থেকে উত্তরণের কিন্তু দিক নির্দেশনা দেওয়ার প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক এবং নাগরিক অধিকার কিন্তু রয়েছে। কিন্তু আজকে দেখেন, যখন সিপিডি বলেন অথবা টিআইবি বলেন কিংবা সমাজের বর্ণাঢ্য ব্যক্তিবর্গ যখন একটা মতামত দিতে হচ্ছে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কিন্তু সম্মুখীন করা হচ্ছে, অসম্মানজনক উক্তি পর্যন্ত করা হয়। এই ডক্টর রফিকুল ইসলামের কথায় ব্যারিস্টার রফিকুল হক, মুইকার খালু হনরে, ডক্টর কামাল হোসেন অপদার্থ ব্যক্তি, তারপরে আপনি রাত্রেবেলা যারা টকশো করছি, ডক্টর ইউনুস হচ্ছে আপনার সুদখোর ঘুষখোর, রাত্রেবেলা যারা টকশো করছি শীদেল চোর, তারপরে আপনার সিপিডি এবং যারা আজকে হচ্ছে এই যে ফর্মুলা দিয়েছে তাদেরকে বলা হয়েছে যে বিএনপির প্রতিনিধিত্ব করে। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আজকে আপনি প্রথম যে প্রশ্নটি করে তর্কের সূচনাটি করেছেন যে আজকে বিএনপির কেন্দ্রীয় নেতারা জেলখানায়, বিএনপি কার্যালয় আজকে পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আর আমাদের সংবিধানের নাগরিক অধিকার যেগুলি অনুচ্ছেদে আছে সেটাও কিন্তু আজকে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আপনি যদি বলেন কেমন, আমার উত্তরটি হবে আজকে আর্টিকেল 36 দেখেন মানুষের চলাফেরা করার স্বাধীনতা এখানেও কিন্তু নেই। আজকে সানাউল্লাহ নূর বাবু রাস্তা দিয়ে হাঁটতে যে প্রকাশ্য দিবালোকে হত্যা হচ্ছে, আমি বিদেশ যেতে গেলে আমার পাসপোর্টটি সিজ করে নিয়ে বলছে অনির্দিষ্ট কারণবশত তোমাকে উঠতে দেওয়া হবে না। তারপরে আপনি 37-এ যদি আসেন সেখানেও দেখবেন সমাবেশের স্বাধীনতা। আমি হরতাল আহ্বান করেছি, কিন্তু হরতালের সপক্ষে আমি মাঠে নামতে পারবো না, কিন্তু হরতাল বিরোধীকারীরা পুলিশ প্রহারায় রাষ্ট্রের সমস্ত যন্ত্রের মাধ্যমে অনুমোদিত হয়ে তারা মাঠে নামছে। আপনি আর্টিকেল 38-এ যদি আসেন সেখানে সংগঠন করার অধিকার যে স্বাধীনতা সেটি কিন্তু আমরা হরণ হয়ে যাচ্ছে। তারপর আপনি 39-এ আসেন বিবেকের স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশের। আজকে এখানেও দেখা যাচ্ছে যে সরকার তার নিজস্ব চিন্তা চেতনাগুলি প্রতিফলিত করতে যাচ্ছে প্রচার মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে, এখানেও কিন্তু রুদ্ধ হয়ে যাচ্ছে মানুষের স্বাধীন যে ব্যাপারটি। এখন আমাদের সংলাপের বিষয়টি আছে কি নেই, সংলাপ যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি একটা ফর্মুলা কিন্তু দিতে পারে। এটিকে খারাপ করে দেখা কিংবা কোনো পার্টির প্রতিনিধিত্ব করছে এইভাবে হেয় প্রতিপন্ন করাটি কিন্তু যুক্তিসঙ্গত নয়। কারণ এই দেশটি কার? এই দেশটি আমাদের 15 কোটি মানুষের। এই দেশ একটি ইতিহাস আছে, অর্জন আছে আমাদের, যে 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে দেশটি পেয়েছি এবং রক্তের অক্ষরে লেখা হচ্ছে আমাদের সংবিধান। আপনি যেরকম বললেন, কিন্তু হরতালে দেখিয়ে যে গাড়ি পোড়ানো হয়, মানুষকে হত্যা করা হয়, এই ব্যাপারগুলো তো মানবাধিকারের লঙ্ঘন। এবং হরতালের ঘোষণা দেওয়া হয় কালকে থেকে, মানে একদিন আগে থেকে হরতাল শুরু হয়ে যায়। এই ব্যাপারটা যদি এটা বলেন, মানে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকাও তো থাকতে হবে। এটাও আমি বলছি, একটু যদি বলেন। এখন যে হরতালে যে গাড়িটা ভাঙছে আগের দিন থেকে শুরু হয়ে যায়, আগের দিন থেকে যেটা শুরু হচ্ছে, স্পেসিফিক ভাবে কোনো প্রচার মাধ্যম কিন্তু সরকারের কোনো গোয়েন্দা সংস্থাকে স্পেসিফিক বলতে পারবে যে বিএনপির অমক কর্মীটির দ্বারা এখানে বোমা আঘাতপ্রাপ্ত হয়েছে কিংবা এই গাড়িটিতে আগুন ধরানো হয়েছে? এটা যে গোয়েন্দা সংস্থার লোককে দিয়ে সরকাররা করাচ্ছে না, সেটি কিন্তু জনগণ কে আপনি কিভাবে বোঝাবেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় যেটি প্রশ্ন, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, এটি আওয়ামী লীগেরই দাবি কিন্তু ছিল, এবং 94 সাল থেকে 96 এর কারণে 173 দিন তারা হরতাল ডেকেছে, এবং 2004 থেকে 6 133 দিন, মোট 306 দিন হরতাল হয়েছে নির্বাচনের পদ্ধতি নিয়ে। অবশেষে একসময় দেখবেন সংসদ থেকে তৎকালীন জাতীয় পার্টি জামাত ইসলাম আওয়ামী লীগ 1996 সালের পার্লামেন্ট থেকে তার পদত্যাগ করেছে। আবারও যাব খালি ছোট্ট একটি প্রশ্ন, আপনি বলেছেন এই সমস্যার মূল হচ্ছে ক্ষমতা রোগ, আপনি বলছেন ক্ষমতা রোগ, কোনো মেডিসিন কি আছে? মানে এই রোগের কোনো দেশপ্রেমটা জাগ্রত করতে হবে এবং জনগণকে মেডিসিন মনে করতে হবে। এই জনগণ যে ক্ষমতায় অনেক ধন্যবাদ আপনার কাছে। আবারও আসবো, এই ডান দিকে আছেন, আমার মনে হয় মুখিয়ে আছেন অধ্যাপক অপু উকিল কথা বলবার জন্য। আপা যদি একটু বলেন, আমি একটু মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলতে হবে প্লিজ। প্রথমেই মাহিবি চৌধুরী, মাহিবাইয়ের কাছে, মাহিবাই যে কথাটি বলেছে আমার এটি খুব লেগেছে, যা বিএনপি এবং আওয়ামী লীগের আদর্শ নেই দলের, এ কথাটি যদি বলেন তাহলে আপনি বলেন টুইস্ট করেন না। আমি কখনো বলিনি আদর্শ নেই, বলছি আপনাদের আদর্শের চর্চা নাই, আপনারা শুধু ক্ষমতার পেছনে দৌড়ান। অবশ্যই আপনাদের আদর্শ না, সেটাই আমি বলবো যে আওয়ামী লীগের যদি আদর্শ না থাকে তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না। আপনি ভুল বলছেন, আদর্শ আছে, আপনার আদর্শের চর্চা নাই। দেয়ার ইজ ডিফারেন্স। আদর্শ চর্চা নাই সেটি ঠিক আছে, এই বিষয়ে আপনার সাথে একমত। 75-এর পর থেকে রাজনীতি কলুষিত হয়েছে, টাকার বিনিময়ে রাজনীতিবিদ কেনা হয়েছে, দুর্বৃত্তায়ন শুরু হয়েছে, সেখান থেকে রাজনীতির সংস্কৃতিটা চেঞ্জ হয়েছে এবং চর্চাটা না
নাও থাকতে পারে, তবে আওয়ামী লীগের আদর্শ আছে, যেই আদর্শের কারণে এখনো ফাইট করছে। এবং আজকে যে আওয়ামী লীগ লড়াই করছে, এই সরকার লড়াই করছে, সেটি কিন্তু শুধুমাত্র আদর্শের কারণে। কোন আদর্শ? এই দেশকে, এই বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করবার জন্য, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে এ দেশের জনগণকে, এ দেশের মানুষকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রক্ষা করবার যে সনদ, সেটিকে শানিত করবার জন্য যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়াটি শুরু করেছে, সেই প্রক্রিয়াকে সামনে রেখে আমি বলবো না এটা সংলাপের জন্য আজকে যে আমরা আয়োজন করেছেন আপনারা সংলাপের জন্য, সংলাপটা এখানে মুখ্য না। এখানে মুখ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে এই ঘটে যাওয়া সহিংসতা। এখন আমাদের জনাব ইফতেখারুজ্জামান যে টিআইবি রিপোর্ট ইয়েটি দিয়েছেন, ফর্মুলাটি দিয়েছেন, আমি সেখানে একটু আসতে চাই। আপনারা দিয়েছেন, আপনারা তো সমাজের কাজ করেন, দেশের কাজ করেন, দিতেই পারেন, এটা আপনাদের অধিকার আছে। তবে আমি বলবো আমাদের সুলতানা কামাল আপা আপনাদের ওখানে চেয়ারম্যান এবং ওখানে আছেন, তো আপনাদের এটাও মনে রাখতে হবে আপনারা যে ফর্মুলাটি দিয়েছেন, এই ফর্মুলাটি একেবারেই ইয়াজউদ্দিন সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকারটি ছিল, সেই সরকারটির সেই তত্ত্বাবধায়ক ফর্মুলাটির ডুপ্লিকেট। এবং আমি জানি, এ দেশের মানুষ জানে, সুলতানা কামাল আপাকে কিন্তু অপমানিত হয়ে, এই আকবর আলী খানকে কিন্তু অপমানিত হয়ে পদত্যাগ করতে হয়েছিল ওই তত্ত্বাবধায়কের সরকারের কাছ থেকে। কাজে এই ফর্মুলাটি দেওয়ার আগে সুলতানা কামাল আপা অতীতের কথা ভাবছেন কিনা সেটি আমি আপনাদের কাছে জানতে চাই। এবং আমি মনে করি ফর্মুলাটি বিএনপির কাছ থেকে আসছে না কেন, সিভিল সোসাইটি বা অন্য জনের কাছ থেকে আসছে কেন? যদি কোনো ফর্মুলা দিতে হয়, সেই ফর্মুলাটি নিয়ে বিএনপি ঘরে বসে আছে কেন? কেন বিএনপি সংসদে আসছে না? সংসদ 21 তারিখে খুলবে, আমি আহ্বান জানাবো আপনারা সংসদে আসেন, রাষ্ট্রপতি নির্বাচন হবে, আপনাদের ফর্মুলা দেন। তবে ফর্মুলা কিংবা সংলাপ এটি কোনো কিছুরই প্রয়োজন নাই। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিবিসিকে স্পষ্টভাবেই বলেছেন যে কোন প্রক্রিয়া নির্বাচন হবে, এবং আমরা আজকেও আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন সংলাপ যদি করতে হয় আমাদের সেটা উন্মুক্ত আছে, আপনারা আসতে পারেন। আমরা যে প্রক্রিয়া নির্বাচন করতে চাই, যে প্রক্রিয়া একটি সরকার 5,600 নির্বাচন স্বচ্ছ সুন্দর প্রক্রিয়ায় করেছে ক্ষমতায় থেকে, এবং বিএনপির পক্ষ থেকেও একটিও সমালোচনা কিংবা ধিক্কার আসেনি, বলতে পারেনি যে কোনো কারচুপি হয়েছে, যেটি অতীতে ঘটেছিল। তো ক্ষমতায় থেকে যদি 5,500 নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে, স্বচ্ছভাবে করতে পারে, তাহলে কেন অন্যান্য পৃথিবীর গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও এই সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচন হতে পারবে না? আমরা মনে করি এই সরকারের অধীনেই একটি স্বচ্ছ নির্বাচন সম্ভব। তারপরেও যদি বিএনপির কোনো ফর্মুলা থাকে। কিন্তু আপা একটা সম্পূরক প্রশ্ন, অতগুলো নির্বাচনের কথা বললেন, তাদের বেশিরভাগ কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন, একটা হতে উপনির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন হয়েছে, এবং বিএনপির এমপিও আছে, পরিবর্তনের নির্বাচন না, জাতীয় নির্বাচন এবং ক্ষমতা পরিবর্তন নির্বাচন ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় নির্বাচনে মেজর হাফিজ সাহেবের নির্বাচন নিয়ে আপনার কি মনে হয় বিএনপির তরফ থেকে কোনো অভিযোগ আসেনি? মেনে নিয়েছে, তারা অভিযোগ তো পাল্টাপাল্টি করেছে, কিন্তু যখন নির্বাচনটি হয়েছে তারপরে তাদের কোনো অভিযোগ আসেনি, তারা মেনে নিয়েছে। এবং আমাদের যেখানে আমরা আরো কথা বলবো, তিনি হয়তো মেনে নিয়েছেন কিন্তু মনে নিতে পারেননি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ গণতন্ত্র, যে মনেও নিতে হবে আসলে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশেষ গোল টেবিল। আমরা কথা বলছিলাম যে সংলাপের ক্ষেত্র কতটা প্রস্তুত, এটি কি সংলাপ দিয়ে হবে নাকি সংঘাত দিয়ে হবে? আমাদের সঙ্গেই থাকুন, একটু পরে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ গোল টেবিল আলোচনায়। আমরা আজকে কথা বলছিলাম সংলাপের ক্ষেত্র কতটা প্রস্তুত। তো এই বিষয়ে আমি প্রথমে এই পর্যায়ে আহ্বান করব মুফতি ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম এবং মহাসচিব ইসলামী ঐক্যজোট। আপনি কিভাবে দেখছেন সংলাপকে? ধন্যবাদ রুবায়েত ভাই। আমরা সবসময় আশাবাদী থাকতে চাই। আমরা চাই যে সংলাপ হোক, যে মানুষের মধ্যে যে ক্ষোভ, হতাশা, উৎকণ্ঠা এর অবসান হোক। বারবার চেয়ে আসছি, দেশের মানুষও সেটাই চায়। দেশের মানুষ চায় শান্তিতে থাকতে এবং দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে, এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দেশ পরিচালিত হোক, এটাই মানুষ কামনা করে। যদি আমরা দেখি তাহলে আমরা দেখব, আমি আমার লাইনে কথা বলবো
যে সেটা হচ্ছে যে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং কোরআনুল করিম এই ধরনের সমস্যা যখন হয় যে সরকারি দল বিরোধী দল কথা বলে না, একজন অন্যজনের সাথে সংঘাতে লিপ্ত হয়, মারামারি কাটাকাটিতে হানাহানিতে লিপ্ত হয় এবং সহিংসতা এবং নির্বিচারে গুলি গণহত্যা এগুলি চলে, তখন কোরআন আমাদেরকে একটা নির্দেশনা দেয়। আমাদেরকে আমি কোরআনের আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলু আল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদল ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অর্থাৎ যদি মুমিনদের দুইটি দল যুদ্ধে লিপ্ত হয়ে থাকে, বিবাদ বিসংবাদে লিপ্ত হয়ে থাকে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। যেটা আমাদের টিআইবি সহ দেশের সচেতন নাগরিক ব্যারিস্টার রফিকুল হক সাহেব সহ বিভিন্ন জন উদ্যোগ গ্রহণ করেছেন, আলেম ওলামা উদ্যোগ গ্রহণ করেছেন যে পরস্পরের মধ্যে সমঝোতা হোক, সংলাপ হোক। আয়াতের দ্বিতীয় অর্ধাংশের অর্থ হচ্ছে অতঃপর তাদের এক দল অপর দলের উপর যদি চড়াও হয়, তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে। কোরআনের নির্দেশ, যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুগ পন্থায় মীমাংসা করে দিবে এবং ইনসাফ করবে। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। আমরা আশাবাদী হতে চাই, কিন্তু আমি হতাশ না হলেও জনগণ মনে হয় হতাশ যে সরকারি দল এবং বিরোধী দল উভয়ের মধ্যে কোনো আলাপ অথবা সংলাপ হবে কিনা এবং যে সমস্যা আমাদের সামনে এই সমস্যার সমাধান হবে কিনা। কারণ যে একদিকে প্রধানমন্ত্রী অথবা সরকারি দলের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে আপনারা সংলাপে আসুন আসুন, বিভিন্ন জায়গায় পত্রিকার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, টেলিভিশন টক শোতে এগুলি আলোচনা হচ্ছে, কিন্তু পরক্ষণে আরেকজন বলছে যে আমরা কি যুদ্ধাপরাধীদের থেকে আপনারা মুক্ত হয়ে আসেন, তারপর আপনাদের সাথে সংলাপ হবে। আবার অন্যজন বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার এটা মৃত্যু একটা ইস্যু, এই ইস্যুতে কোনো ধরনের সংলাপ হতে পারে না। আবার কখনো বলা হচ্ছে যে কোনো এজেন্ডা থাকলে অথবা তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে না। এই অবস্থায় একদিকে আপনি সংলাপের দিকে আহ্বান করবেন, আবার অন্যদিকে সংলাপ বর্জন করবার, সংলাপকে বাধাগ্রস্ত করবার জন্য উস্কানি প্রদান করবেন। দুইটা তো একসাথে হতে পারে না। আপনি দ্বিমুখী নীতি গ্রহণ করবেন আর সমস্যার সমাধান হবে, সংলাপ হবে, এটা হতে পারে না। আপনি সাপোজ একটা জিনিস আপনি দেখবেন যে আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ একটা ঐতিহাসিক 42 বছরের ইতিহাসে যে ঐতিহাসিক একটা মহাসমাবেশ, লং মার্চ শেষে মহাসমাবেশ শাপলা চত্বরে হয়েছে। আমরা দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বললেন, ধন্যবাদ দিলেন, বললেন আপনারা শান্তিপূর্ণভাবে এটা করেছেন এবং আপনাদের যেগুলি যুক্তিসঙ্গত দাবি আছে সেই দাবিগুলি আমরা মেনে নেব। এর পরের দিন আইনমন্ত্রী আমরা প্রথম আলোতে দেখলাম এবং বিভিন্ন টিভির মধ্যে দেখলাম যে তিনি বললেন 13 দফার একটি দফাও সংবিধানের সাথে সংহতিপূর্ণ নয়, সাংঘর্ষিক, অতএব একটি দফাও মানা হবে না। আমরা হানিফ সাহেবকে দেখলাম, তিনি পরের দিন বললেন যে এটা মধ্যযুগীয় দেশ, 13 দফা যদি মেনে নেওয়া হয় মধ্যযুগের দিকে ফিরে যাবে। প্রধানমন্ত্রী এরপরে বললেন যে বাংলাদেশ পরিচালিত হবে যে মদিনার সনদ অনুযায়ী। আবার 14 দলের নেতৃবৃন্দ বারবার আক্রমণ করলেন হেফাজত ইসলামের উপরে, আলেম ওলামাদের উপরে এবং নির্দলীয় নিরপেক্ষ, দল নিরপেক্ষ হেফাজত ইসলামের উপর আলেম ওলামাদের বিরুদ্ধে প্রচন্ড অপপ্রচার শুরু করলেন। তো এই অবস্থা, একদিকে আপনি ধন্যবাদ দিবেন, অন্যদিকে আক্রমণ করবেন, তাহলে এখানে বোঝা যায় যে আপনার আন্তরিকতার অভাব আছে, সদিচ্ছার অভাব আছে। আমি মনে করি যে সংলাপ হওয়া দরকার, সংলাপ ছাড়া আমাদের মুক্তি নেই, অবশ্যই প্রয়োজন এবং সংলাপটা হওয়ার জন্য সরকারি দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে, সদিচ্ছা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। আপনার কাছে আমরা আবারও আসবো পরের পর্যায়ে। এই পর্যায়ে আমি যাব রাজিকুজ্জামান রতন ভাইয়ের কাছে। যখনই আমরা সংলাপের কথা বলি ধরেই নিয়ে এটি কেবল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে হবে, এর বাইরেও বাংলাদেশ অনেক ছোটখাটো বড় দল আছে। আপনি জানেন অস্ট্রেলিয়াতে বিরোধী দলের আসন মাত্র 4 থেকে 5 জন, কিন্তু তারাই সমস্ত কিছু ঠিক করে। পলিসি কি হবে, মন্ত্রী কি হবে, ক্যাবিনেট কি হবে, 4 থেকে 5 জন, তারা হচ্ছে এমপি, তারা ঠিক করে দেয়। এর বাইরে একটি কথা সবাই বলছে যে বিএনপি কে জামাত ছাড়তে হবে, আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক পোস্টে ছাড় দিতে হবে, তাহলেই কেবল সংলাপের জায়গাটি তৈরি হতে পারে। রতন ভাই যদি বলেন। আসলে সংলাপ নিয়ে কথা হচ্ছে, তো সংলাপটা কি উদ্দেশ্য হবে?
এখন যে প্রশ্নটা আসছে, সংলাপ কি হবে, দ্রব্যমূল্য কমানো হবে কিনা, সংলাপ কি হবে যে নন এমপিও শিক্ষকদের চাকরিটা জাতীয়করণ হবে কিনা, এটা কি হবে যে নারীর যে অসম্মান হচ্ছে সেটা বন্ধ করা হবে কিনা, এটা কি এরকম হবে যে গোটা দেশে যে একটা মাদকের অপব্যবহার বাড়ছে সেটা বন্ধ করার জন্য সংলাপ হবে কি, নাকি গণতান্ত্রিক মূল্যবোধকে বিকশিত করবার জন্য সংলাপ? আসলে আমরা ধরেই নিয়েছি সংলাপটা হবে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সংলাপ। ফলে এটা দুটো পক্ষ আছে, একদল গো ধরেছেন তারা ক্ষমতা ছাড়বেন না, আর একদল বলছেন তাদেরকে ক্ষমতায় যেতে দেবেন না। এবং দুজনের ভাষা দেখুন, একজন বলছেন সাপকে বিশ্বাস করা যায় কিন্তু ওদেরকে বিশ্বাস করা যায় না, আরেকজন বলছেন উনি তো সাপের ঝুড়ি মাথায় নিয়েই ঘুরছেন। আবার ধরুন সংলাপের জন্য দুই পক্ষকে আমরা বসিয়ে দিলাম। এর আগে আমরা সংলাপ দেখেছি, 6 দিন সংলাপ হয়েছে, দুই দলেরই মহাসচিব বলেছেন সংলাপ সফল হচ্ছে, আর শেষ মুহূর্তে গিয়ে বললেন সংলাপ ভেঙে গেল। কারণ শেষ পর্যন্ত সংলাপের ডিসিশন নেবেন কিন্তু দুইজন, তারা দুজন যদি ঐক্যমত না হন এই বাইরের সংলাপের নামে প্রলাপ্যকে আসলে কি লাভ হবে, সেই দিকটা একটু খেয়াল করা দরকার। আর একটা বিষয় খুব ভালো কথা বলেছেন মাহিবি চৌধুরী, তিনি বলেছেন যে এসেন্স অফ ডেমোক্রেসিটা কি। আসলে এসেন্স অফ ডেমোক্রেসি কি আছে আমাদের এখানে? আমাদের এখানে আছে একটা নির্বাচন ও গণতন্ত্র এক জিনিস নয়। নির্বাচন থাকলেও গণতন্ত্র নাও থাকতে পারে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা অঙ্গ। নির্বাচন থাকলেই গণতন্ত্র থাকবে এমন কোনো কথা নয়, পৃথিবীর কোথাও এটা প্রমাণ হয়নি। হিটলার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিলেন, মুসোলিনিও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিলেন, আর আমরাও নির্বাচনের মাধ্যমে নির্বাচিত স্বৈরাচার দেখছি বারবার। গত 40 বছরে আমরা অনেকবার এরকম দেখেছি। এখন আমাদের হেফাজতের ভাইজের বললেন ইসলাম একটা শান্তির ধর্ম, কিন্তু যদি বলা হয় জোর করে অন্য ধর্মের মানুষকে বলা হয় বল মানবি কিনা ইসলাম শান্তির ধর্ম, তখন কি এটা শান্তির ধর্ম থাকে? যখন বলবো কোরআন একটা পরিপূর্ণ বিধান, তাহলে এটা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য যেমন ঠিক, কিন্তু অন্য ধর্মাবলম্বী কি এটাকে মানবেন? আবার বলছেন যখন দুই দল মুমিন তারা বিবাদ করে তখন তাদের মধ্যে বিবাদটাকে মিটিয়ে দাও। একদল যদি আক্রমণকারী হয় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। ঠিক কথা, এটা যদি হয় 71 সালে কে আক্রমণকারী ছিল, কার উপর আক্রমণকারী ছিল, সেই আক্রমণকারীকে প্রতিহত করার কি সেই দিন ন্যায়সঙ্গত কাজ ছিল না? তাহলে সেই দিন মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল কি বলে? আজকেও নাস্তিক উপাধি দেওয়া হচ্ছে কি বলে? ফলে সেগুলো কি একটা খেয়াল করবো না? আবার দেখুন বলছেন যে আদর্শ কি কোনো চিরন্তন জিনিস? আদর্শের জন্ম আছে, আদর্শের মৃত্যু আছে, আদর্শের বিকাশ আছে। যে কারণে দেখবেন আজকে যেটাকে আমি আদর্শ বলছি, আগামী দিন তার চেয়ে উন্নততর সত্য সামনে আসলে সেটাকে গ্রহণ করতে হবে। যদি অচল অনর কোনো বিষয় নিয়ে আমি আঁকড়ে ধরে থাকি তাহলে কিন্তু সমাজের অগ্রগতি হবে না। যেমন ধরো একসময় বলতো না ছবি তোলা হারাম, আজকে হেফাজতের ভাই ছবির সামনে বসে কথা বলছেন না। 2 দিন আগে তারা বললেন যে নারীদের সহশিক্ষাটা মানবো না আমরা, আজকে পাশে বসে তারা কি টকশো করছেন না? তাহলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে জীবনের আমি আমার কথাটা শেষ করি, আপনি এইভাবে শেষ করি, এইটাই তো সহিষ্ণুতা। একটু বলুন প্লিজ, যেহেতু ব্যক্তিগতভাবে আপনি তাকে বলেছেন। অবশ্যই আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, ইসলাম অবশ্যই শান্তির ধর্ম এবং ইসলাম সব সময় আপনার অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নিরাপত্তা দিয়ে থাকে এবং সকল ধর্মের পালনের ক্ষেত্রে স্বাধীনতা দিয়ে থাকে এবং তাদের নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তা বিধান করে ইসলাম। আপনি আমার কথা ধরেন, আমার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফবাটা ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটি মাদ্রাসা আছে। সরফবাটা মহাবিনুল ইসলাম মাদ্রাসা, সরফবাটা মেহেরিয়া মাদ্রাসা, 2টা মাদ্রাসার 500 গজের মধ্যে, কোনোটা 200 গজের মধ্যে, কোনোটা 100 গজের মধ্যে হিন্দু পাড়া। আমি যেখানে শিকদার পাড়া আমার বাড়ি, ওই পাড়ার মধ্যে অনেক বড় হিন্দু পাড়া, ওই পাশেই হিন্দু পাড়া আছে। এবং আমি যে মাদ্রাসায় পড়েছি সেটা মহাবিনুল ইসলাম মাদ্রাসা সরফবাটা, ওইটার 100 গজের মধ্যে আমরা দেখলাম যে সাইদি রায়ের পরে কিন্তু সারা দেশে সংখ্যালঘুদের আমি যেটা বলতে চাই এখানে সাইদি সাহেবের বিষয়টা আনাটা যৌক্তিক বলে আমি মনে করি। প্রথম কথা আপনি যেটা বললেন যে সংখ্যালঘুদের ব্যাপারে এগুলি নিয়ে আলোচনা হয়েছে, আমরা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি। কারণ এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে জামাতের প্রতিনিধিত্ব আমরা করছি না, আমরা ইসলামী ঐক্যজোট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কথা বলছি। এখানে জামাতের যদি কেউ থাকতো তাদের বিষয়ে আপনারা কথা বলতেন, 100 বার বলতেন, তারা জবাব দিত। এবং জামাতের বিষয়ে জবাব সম্ভাবনা আমি এখানে প্রশ্ন যেটা উঠেছে জামাতের বিরুদ্ধে বলা হয়েছে যে জামাত আক্রমণ করেছে, আবার একইভাবে প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা এখানে হামলা করেছে, এই কথা উঠেছে। আবার বলা হয়েছে যে পুলিশ ওখানে চুপচাপ ছিল, তারা কেন চুপচাপ ছিল, কেন এই আক্রমণ ঠেকালো না, এই বিষয়গুলো
বিষয়গুলি তো সামনে আসা আমরা আবারও আসবো। রতন ভাই যদি আপনার কথা শেষ করেন, আমি মনে করি হেফাজত ইসলামের বিষয়ে এখানে ওইভাবে ব্যক্তিগত ইসলামের বিষয়ে কথা বলতে একটু খেয়াল করে কথা বলতে। ব্যক্তিগতভাবে ফয়জুল্লাহ ভাইকে নয়, আমি বলছি যে আদর্শটা নিয়ে আপনার কথা বলছেন সেটাও অন্যরা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। এতটুকু ফিলোসফিক্যাল টলারেন্স যদি না থাকে তাহলে আমার আদর্শ, আপনি যদি অন্যায় করেন, যদি উন্নত শার্ট হয়, প্যান্ট পরে আছেন, আপনি যদি কোনো অন্যায় করেন, এটা শার্ট প্যান্টের অন্যায় নয়। আপনি যদি একটা আইনের লোক, আইনের পোশাক পরে আছেন, আপনি আইনের পোশাক পরে কোনো ধরনের অন্যায় করেন, কিন্তু এটা আইনের অন্যায় নয়। বিষয়গুলি একজন সংসদ সদস্য কোন যদি অন্যায় করে থাকেন, এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, অনেক সুন্দর করে কথা বলবেন, আমার পাশেও মাননীয় সংসদ সদস্য আছেন, ওনার কথা বলছেন। অন্যায় যদি কেউ করে থাকে এটা সংসদের অন্যায় নয় না, সেটা আপনি ইসলামের উপর আপনি আঘাত করতে পারেন না, ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না, কেউ বলতে পারে না। সেই বলবে আমি মনে করি যে সেই ইসলামের উপর আঘাত করছে, আমি অধিকার সেটা নেই। আলোচনা করার সবচেয়ে বড় অসুবিধা আমরা সব বিষয়ে আলোচনা করার সবচেয়ে বড় অসুবিধা হলো এটা যে আমি আলোচনা করলাম কি আর উনি আলোচনাটা নিয়ে আসলেন ইসলামের বিরুদ্ধে। মুশকিলটা হলো এই প্রশ্নটা থেকে আমরা একেবারে সরে গেছি। এটাই কিন্তু বড় সমস্যা হলো যে আলোচনা যদি কিন্তু ছিল যে আপনাদের যে 13 দফার একটা দফা ইসলামের বিরুদ্ধে কোনো কথা ছিল না। সবচেয়ে বড় সমস্যা হলো এটাই যে কোনো একটা আলোচনা করলে সেটাকে যদি কেউ ইসলামের বিরুদ্ধে আলোচনা হিসেবে নিয়ে আসে তাহলে গণতন্ত্রের প্রথম দরজায় আপনি বন্ধ করে দিলেন। বক্তব্য আমারও যে কেউ যদি অন্যায় করে, তাকে যদি অন্যায়কারীকে ইসলাম অন্যায় করছে এই কথা বলা হয়, তাহলে এটাও তো কেউ বলেনি, এটা কেউ বলেনি, কেউ বলেনি, এটা বলা যায় না, এটা কেউ বলেনি, এটা কেউ বলছে না। তাহলে এটুকু আচ্ছা উনি বলুক, তারপরে আমি আপনাকে আবার সময় দিব। আমরা যেটা বলতে চেয়েছিলাম যেটা হলো এসেন্স অফ ডেমোক্রেসিটা কি, যদি বলি যে ওই যে ভলতেয়ার একটা কথা বলেছিলেন যে আমি আপনার কথা নাও মানতে পারি, কিন্তু আপনার কথা বলবার অধিকার দেবার জন্য আমি প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। আমরা ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে এই এসেন্সটা পেয়েছিলাম না, সেই এসেন্সটা কি আমাদের এখানে আছে? নাই, সেই কথাটাই আসছে। তাহলে ফিলোসফিক্যাল টলারেন্স ছাড়া ডেমোক্রেসি অপারেট করতে পারে না। তাহলে এই ফিলোসফিক্যাল টলারেন্সের জায়গাটা কোথায় আছে? আমি কোনো একটা আলোচনা করলেই যদি কেউ মনে করেন যে আপনার এই আলোচনা করার মধ্য দিয়ে আপনি কথা বলার অধিকারই হারিয়েছেন, তাহলে তো আমি ভুল করলাম কি শুদ্ধ করলাম সেটা যাচাই করবারও সুযোগ থাকবে না। সেই দিকটা আমরা দেখতে চাই যে উত্তেজনাটা সবচেয়ে বেশি প্রবল হয় যখন সেই উত্তেজনাটা ধর্ম নিয়ে হয়। কারণ ধর্ম একটা বিশ্বাস, তো মানুষের বিশ্বাসের উপর আঘাত লাগলে মানুষ খুব সহজেই বিচলিত হয়ে যায়। তাহলে রাজনৈতিক আলোচনা যখন করব তখন আমাদেরকে এই জায়গায় আসতে হবে যে ধর্ম বিশ্বাস নিয়ে আলোচনা না করে রাজনৈতিক প্রক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করি। তো সেই দিকটাই আমি একটু বলতে চেয়েছিলাম। এখন যেমন ধরুন যে আমরা আজকের সংলাপের যে প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করছি, সেটা কেন? যে দেশটা চালাতে চাই। দেশটা চালালে কি অর্থনৈতিক নিয়মের দেশ চালাবো? দেশ চালানোর ক্ষেত্রে যখন একটা জিনিসের দাম বাড়ে অথবা কমে, সেটা কি শুধু মুসলমান ধর্মাবলম্বীদের জন্য বাড়ে অথবা কমে তা কি হয়? তা হয় না। কিংবা কোনো একটা মানুষ যখন নির্যাতিত হয়, অসংখ্য মানুষের মধ্যে তাকে বেদনা সঞ্চারিত হয় না? যে কথাটা একটু আগে বললেন, রাজগঞ্জে গিয়েছিলাম এই সাম্প্রদায়িক সহিংসতার এটা দেখতে। 106 বছরের বয়সের একজন বৃদ্ধ, কানেও শোনেন না, চোখেও দেখেন না, যখন হামলা করতে এলো তখন লাথি মেরে তাকে ফেলে দিয়েছে। ফেল করে বুড়োটা তাকিয়েছে, চোখের সামনে তার বাড়িঘর লুটপাট হয়েছে। দেখতে গিয়েছি, আমার তখন বুকের মধ্যে অন্তত এই অপরাধবোধটা জন্মালো, 106 বছর বয়সে একজন মানুষ কি স্মৃতি নিয়ে পৃথিবী থেকে চলে যাবেন। এই দেশ এখানে জন্মগ্রহণ করেছে, এখানেই সে মরবে, মরবার আগে সে বুঝে গেল যে এই দেশ তার দেশ নয়। তাহলে এর জন্য কি আমার মনের মধ্যে বেদনা? সে কি হিন্দু বলেই তার প্রতি আমার কোনো সহানুভূতি থাকবে না? তা নয়, তার মানবতাটা লাঞ্ছিত হয়েছে। মানবতা লাঞ্ছিত হয়েছে, এই বোধ যখন আমাদের জেগে উঠবে তখন একটা গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের মধ্যে জেগে উঠবে। সেই কথাটা আমরা বলতে চাই। রতন ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি মারুফ রসুল। আপনি কিভাবে দেখছেন বর্তমান সংলাপ, বর্তমান রাজনীতি, সহিংসতা এবং এখান থেকে বেরোনোর উপায় আসলে কোথাও আছে কিনা? আপনারা কি ভাবছেন? ধন্যবাদ। আমি মূলত সংলাপের জায়গাটিতে আসার পূর্বে আমি তো এতক্ষণ ধরে প্যানেলের আলোচনা শুনছিলাম, তা আমি মুফতি ফয়জুল্লাহ সাহেব যে আলোচনাটি করছিলেন আমি সে জায়গা থেকে একটু কথা বলতে চাচ্ছি। তিনি পবিত্র কোরআন থেকে একটি আয়াত বললেন এবং খুব চমৎকার করে তার তর্জমাও করলেন, এবং সেখানে একটি কথা ছিল যে তোমরা মীমাংসা করে দিবে, এরকম একটি জায়গা ছিল। তো মীমাংসার প্রশ্নটি যখন আসে তখন আমার এই জায়গা থেকে আমার একটি প্রশ্ন আসতেই পারে। আমি ওনার কাছে প্রশ্নটি করছি যে গণজাগরণ মঞ্চ সম্বন্ধে যখন ওনারা বিভিন্ন ধরনের
অভিযোগ তুলছিলেন, আমরা কিন্তু গণজাগরণ মঞ্চ থেকে গণমাধ্যমের মাধ্যমে জানতে চেয়েছি যে আপনারা যদি চান আমরা আপনাদের সঙ্গে সংলাপ করব, আপনারা যদি চান আমরা আপনাদের কাছে গিয়ে কথা বলবো, কিন্তু ওনারা কিন্তু কোনো সাড়া দেননি। এমনকি আমাদেরকে তারা চিটাগাংও যেতে দেননি। তারা সেখানে তারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন যে প্রশাসন 144 ধারা জারি করেছে। এটি হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা চট্টগ্রামে দেখেছি যে আলেমদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, তাহলে তো পবিত্র কোরআনের যে কথাটি তিনি বললেন সেই কথাটির সঙ্গে কিন্তু তার বা তার দলের বা তিনি যে জায়গাটির প্রতিনিধিত্ব করছেন তাদের একটি বড় ফারাক রয়ে গেছে প্রথমত। আরেকটি বিষয় হচ্ছে ইনসাফের একটি কথা এসছে এখানে। আজকে গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের যে বিচারটি চাইছে এটি কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য চাইছে। কেন? কারণ 1971 সালের মহাকাব্যিক মুক্তিযুদ্ধে যে দল, যে রাজনৈতিক দল গণহত্যায় সাহায্য করেছে, নারী নির্যাতনে সাহায্য করেছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিপর্যস্ততার চূড়ান্ত সীমায় উন্নীত করেছে, 42 বছর পর তরুণ প্রজন্ম তাদের বিচার চাইছে। 42 বছর পর তরুণ প্রজন্ম বলছে যে যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে আর রাজনীতি করার প্রয়োজন নেই, যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। আমরা চাইছি পরবর্তী যে প্রজন্ম আসবে তারা বরং ভাববে যে পদার্থবিজ্ঞানে একটি নোবেল পুরস্কার কিভাবে পাওয়া যায়, তারা বরং ভাববে সাহিত্যে কিভাবে একটি বুকার পুরস্কার পাওয়া যায়। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, জামাত শিবিরের নিষিদ্ধ নিয়ে তাদেরকে ভাবতে হবে না। আরেকটি বিষয় এখানে রতন ভাইও বলছিলেন, ওনার এখান থেকে এসছে যে বিএনপি কেন জামাতকে ছাড়বে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন সেক্টর কমান্ডার। তো বিএনপি একজন সেক্টর কমান্ডারের গড়া একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি এককভাবেই অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। তাকে জামাত ইসলামের মতো একটি যুদ্ধাপরাধীদের দল, তাকে ইসলামী ছাত্র শিবিরের মতো একটি হায়না সন্ত্রাসী ছাত্র সংগঠনের সঙ্গে তাকে রাজনীতি করতে হয় না। এটা আমরা তরুণ প্রজন্ম আমাদের জায়গা থেকে এটা মনে করি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে এমন একটি যে জায়গাটিতে কথা বলছিলেন যে মাহি ভাই যেটা বলছিলেন যে আমাদের দ্বিমত থাকতেই পারে, রাজনৈতিক দর্শনে, রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের দ্বিমত থাকতেই পারে, কিন্তু বিভিন্ন জায়গায় কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু ধ্রুবপদ আছে যেগুলোতে আমাদের আসলে একমত হতে হবে। সেই ধ্রুবপদগুলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের যে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা, আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতির যে চেতনা, এই জায়গাটিতে আসলে দ্বিমত হবার কোনো প্রশ্ন নেই। ঠিক এই জায়গাটিতে যখন আসবে আমরা সেটাই বলছি যে বাংলাদেশের সরকারি দল কিংবা বিরোধী দল তারা যারাই থাকুন না কেন তাদের মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো দ্বিমত থাকবে না, তাদের বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে তাদের কোনো দ্বিমত থাকবে না, বাঙালির জাতীয়তাবাদ দর্শনের ক্ষেত্রে তাদের কোনো দ্বিমত থাকবে না। এই কথাটি আমরা বারবার বলছি। আমরা বিশ্বাস করি এই যেমন ধর্মানুভূতির প্রসঙ্গটি এসে, আমি একটু শেষ করছি, ধর্মানুভূতির প্রসঙ্গটি বারবার হেফাজতে ইসলাম তারা বলেছেন যে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে তাদের অভিযোগ আমরা ধর্মানুভূতিতে আঘাত দিয়েছি। আমাদের একটু আমি শেষ করি। আমার মনে হয় এই জায়গায় আমি এখন না, প্লিজ উনি শেষ করবে তারপরে আপনি বলবেন, নিয়মটা মানতে হবে প্লিজ। ধর্মানুভূতির বিষয়ে বারবার কথা এসছে, তা আমার কথা হচ্ছে ধর্মানুভূতি সংজ্ঞাটা আসলে কি? যখন নাকি মন্দির ধ্বংস করা হলো, যখন নাকি আমার পতাকাকে অবমাননা করা হলো, তখন কি ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী যিনি, তার ধর্মানুভূতিকে আঘাতপ্রাপ্ত হয়নি? যখন রামুতে সহিংসতা করা হলো তখন কি রামুর যিনি বৌদ্ধ ধর্মাবলম্বী তার ধর্মানুভূতিকে আঘাতপ্রাপ্ত হয়নি? এবং এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে সামগ্রিক রাজনৈতিক সংলাপ পরিস্থিতি সৃষ্টির জন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া খুব জরুরি। জি মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ। ইফতেখার ভাই, অনেকগুলো প্রশ্ন আপনার কাছে বোধহয় জমা হয়েছে, যেরকম অপু আপা বলেছেন যে আপনাদের ফর্মুলা আসলে ইয়াজউদ্দিনেরই একটা ফর্মুলা আর একটা কপি আসলে, এবং আরো কয়েকটা প্রশ্ন বোধ এসছে, আপনি যদি জবাব দেন প্লিজ। আমি আবার আসবো, আপনি তো একা বিশেষ বলতে পারেন না, আরো সব মিলিয়ে আমরা আসবো প্লিজ। ইফতেখার ভাই শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে রুবায়েত ফেরদৌস আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য দুজনেই, আমার কিন্তু খুবই ভালো লাগছে আলোচনাটি। আমরা একটা পর্যায়ে একটা দিকে যাচ্ছি, বিশেষ করে আমি শুরুতে একটা কথা না বলেই পারছি না। আমাদের যেই প্রজন্ম যারা 71-এর 7ই মার্চ দেখেননি তাদেরকে গণজাগরণ মঞ্চে যেতে হবে, গিয়ে বুঝতে হবে, সেই ফিলটা পেতে হবে যে 7ই মার্চ কি ছিল। মানে এটা একটা অভূতপূর্ণ বা পূর্ব যে জিনিসটা আমাদের এই তরুণ সমাজ দিয়েছে তাদের কাছে আমাদের সেলিউট করা উচিত এবং সেটাকে ধরে রাখতে হবে। আমি জুনায়েদ আহমেদ পলক এবং আপনাদের বক্তব্যের কথা খুব সংক্ষেপে বলবো। প্রথমে বলা হয়েছে যে আমরা একটা চরম প্রতিক্রিয়াশীল শক্তি সম্পর্কে আমরা কোনো অবস্থান নেই। আমাদের টিআইবি প্রতিষ্ঠান আমাদের প্রাতিষ্ঠানিকভাবে, আমাদের আদর্শগতভাবে মুক্তিযুদ্ধ চেতনায় অনুপ্রাণিত প্রতিষ্ঠান এবং আমাদের যে মৌলিক মূল্যবোধগুলো যে সমস্ত বিষয় যেখানে আঘাত আসে সেখানে আমরা রুখে দাঁড়াই। আমরা সবসময় আমরা সোচ্চার এই বিষয়ে, আমাদের সংবিধান পরিপন্থী, আমাদের আদর্শ, আমাদের আত্মপরিচয়ের পরিপন্থী যে কোনো অবস্থানকে আমরা প্রতিবাদ করি এবং সেই হিসাবে যে দাবিগুলোর কথা বলা হয়েছে 13টি দাবি আমরা মনে করি এটা সাংঘর্ষিক সংবিধানের সাথে। এবং আমি এখানে আমাদের ল মিনিস্টারকে সাধুবাদ না দিয়ে পারছি না, কারণ যেভাবে তারা বিশ্লেষণটা করেছেন অপূর্ব,
অনেকগুলো ভালো কাজের মধ্যে এটাকে আমি মনে করি যে একটা দৃষ্টান্তের মতো। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে কথাগুলো বলা হয়েছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিষ্ঠুর ছিলাম, আসলে কথা মোটেই ঠিক নয়। আমাদের কাজ যেভাবে চলে সবসময় সেরকমই ছিল। আমি কয়েকটা দৃষ্টান্ত দিই, আমি জোর গলায় বলতে পারি সুস্পষ্টভাবে, টিআইবি একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি সরাসরি ভাবে আমাদের দুই নেত্রীকে যে অযাচিত ভাবে আইন পরিপন্থী ভাবে দীর্ঘদিন জামিন না দিয়ে আটক রাখা হয়েছিল সেটার জোর প্রতিবাদ করেছে, লিখিতভাবে সরকারকে তখন জানিয়েছে এবং গণমাধ্যমের মাধ্যমে। আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা সত্য জবাবদিহিতা কমিশন নামে যে প্রতিষ্ঠানটি করা হয়েছিল সেটি সাংঘর্ষিক সংবিধানের সাথে এবং দুদকের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়ে অবস্থান নিয়ে আমরা সেই সরকারের রসানলে পড়েছিলাম। আমরা একমাত্র প্রতিষ্ঠান সিডর পরবর্তী সময়ে যখন আপনার ত্রাণ বিতরণে ওই সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম করেছিল, সেটার চিত্র তুলে ধরার কারণে একাধিক মন্ত্রী, তৎকালীন উপদেষ্টা আমাদেরকে রক্তচক্ষু দেখিয়েছেন এবং টিআইবিকে বন্ধ করে দিবেন সেই কথা বলা হয়েছিল। কাজে আমরা কিন্তু কে ক্ষমতায় তাদেরকে দিকে তাকিয়ে কিন্তু আমরা কাজ করি না। আমরা আমাদের একটা প্রিন্সিপাল পজিশন আছে, সেখান থেকে কাজ করি। আমরা কাউকে ছাড় দেওয়ার জন্য আমাদের কাজের মানে জবাবদিহিতার দাবি উত্থাপনের ক্ষেত্রে আমরা কারোর দিকে তাকিয়ে সেটা করি না। আমাদের যে জিনিসগুলো চাই সেগুলো অত্যন্ত সুস্পষ্ট পরিষ্কার। আর উপবা যেটা বলেছেন সুলতানা কামালের অনুপস্থিতিতে তিনি থাকলে এই কথাটা বললে ভালো হতো, তবে আমি মনে করি যে আপনি যেটা বলেছেন তাকে অপমানিত হয়ে পদত্যাগ করতে হয়েছিল, আমি মনে করি তিনি গৌরবের সাথে পদত্যাগ করেছেন, এই দেশের দেশবাসী সেটি জানে, তিনি এবং বাকি তিনজন। এবং যদি অপমানিত হওয়ার প্রচেষ্টা করা হয় তাহলে আজকে করা হচ্ছে যখন তাদের সেই পদত্যাগকে। আপনাকে অনেক ধন্যবাদ। আবার আসবো থার্ড পার্টে। আমি একটু মাহি ভাইয়ের কাছে যাবো। যেরকম যে রতন ভাই বলেছেন যে আসলে একদিনের গণতন্ত্রের মধ্যে আমরা আটকা পড়ে গেছি, তো এরকম একটা ইলেকটোরাল ডেমোক্রেসি কিংবা ইলেকটোরাল অটোক্রেসি জায়গা থেকে একটা সাবস্টেন্টিভ বা সত্যিকারের ডেমোক্রেসিতে উত্তরণ কি সম্ভব কিনা? আসলে মাইক্রোফোন। ধন্যবাদ রুবায়ত ভাই। আসলে আলোচনা অনেক সেন্সিটিভ দিকে চলে গিয়েছে। এই প্রশ্নটা এখানে খুব একটা প্রাসঙ্গিক কিনা আপনার এই মুহূর্তে, বাট ইয়েস ইউর রাইট। আমি মনে করি যে আসলে ডেমোক্রেসি একটা প্রসেসের বা একটা প্রক্রিয়ার ব্যাপার। আপনি প্রথম কিছুদিনের মধ্যেই যে ইলেকট্রাল পলিটিক্স থেকে একটা ম্যাচিওর ডেমোক্রেসি ডেভেলপ করবে, এখনই আমরা ব্রিটিশ ডেমোক্রেসি পেয়ে যাব 1400 বছরে তারা যেটা পেয়েছে আমরা 14 বছরে পাবো, তা হয় না। ইট টেকস টাইম। কিন্তু এই যে সময়টা লাগে, এই যে একটা পরিবর্তনের ধারা, এই পরিবর্তনকে গ্রহণ করবার মতো মানসিকতা রাজনীতিবিদদের না থাকলে তাহলে চলবে না। আমি এখানে কয়েকটা বিষয় আমাকে একটু আমার মনে হয় বলতে হচ্ছে। এক নম্বর, একেবারে প্রথম পর্বে আলোচনায় আসলে অনেকেই বক্তব্য রেখেছেন, কিছু কিছু বিষয় আমাকে বলতে হচ্ছে। এক নম্বর, আমার অত্যন্ত পছন্দের জুনায়েদ হোসেন পলক, এবং পলক বা অপু আপার মতো রাজনীতিবিদরা কোন দলের রাজনীতি করেন ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু এই ধরনের শিক্ষিত সৃজনশীল তরুণ প্রজন্মের রাজনীতিবিদরা বিভিন্ন দলে আসবেন, রাজনীতিকে পরিবর্তন করবেন, সেটাই কিন্তু রাজনীতির সফলতা। কিন্তু এখানে কিন্তু বুঝতে হবে যে আমাদেরকে মাঝে মাঝে দেশ এমন একটা ক্রান্তিক কাল আজকে অতিক্রম করছে, যেটা গত স্বাধীনতার পর থেকে এই অবস্থায় কিন্তু আমরা কখনো পড়িনি। আমি এই বিষয়টা আবারও ব্যাখ্যা যাব, কেননা আমরা সংঘাতের রাজনীতি দেখেছি, যেখানে বিএনপি ওয়াজ সাপোজ টু বি এ পলিটিক্যাল পার্টি, যাদের পলিটিক্যাল স্পেকট্রামে তাদের জায়গা হবে সেন্টার রাইট, আওয়ামী লীগের জায়গা হবে সেন্টার লেফট, সেখানে সেন্টার রাইট থেকে একটু এক্সট্রিম রাইটের দিকে বিএনপি চলে যাচ্ছে আর আওয়ামী লীগ চলে যাচ্ছে এক্সট্রিম লেফটের দিকে। এবং এই সঙ্গে গত 20 বছরের মধ্যে এবং একটা সংঘর্ষের জায়গা দেখেছি, একদিকে জাতীয়তাবাদী শক্তি বনাম ধর্ম নিরপেক্ষ একটি রাজনৈতিক শক্তির সংঘাত। আজকে কিন্তু একটি নতুন প্রেক্ষাপট, যেখানে একটি ইসলামিস্ট ফোর্স থার্ড, একটা ত্রিমুখী ত্রিশঙ্কু অবস্থার মধ্যে জাতি গত 42 বছরে ছিল না। প্লিজ, দিস ইজ এ ভেরি ভেরি সেন্সিটিভ টাইম। আজকে যদি জুনায়েদ আহমেদ পলক অথবা অপু উকিল অথবা রাজিকুজ্জামান রতন অথবা পাপিয়া আপা অথবা আমি মাহিবি চৌধুরী শুধুমাত্র আমাদের রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক দল, রাজনৈতিক চিন্তা করে আজকে আমাদের বক্তব্য রাখতে যাই, আমাদের রাজনীতি থাকবে কিনা আর 2 বছর পর, এটা কিন্তু চিন্তার বিষয় হয়ে গেছে। একটি ত্রিমুখী সংঘর্ষের মধ্যে, একটি যুদ্ধাবস্থার মধ্যে দেশ যদি চলে যায়, লুক এট শ্রীলঙ্কা, 30 years একটা সংঘর্ষের মধ্যে চলে গেছে। আজকে সেই ত্রিমুখী জায়গায় যখন দেশ যাচ্ছে, আমাদেরকে নিজের বিবেকের অবস্থানে দাঁড়িয়ে কিছু কথা বলতে হবে। এখানে পলক আমার অত্যন্ত পছন্দের, মাই ভেরি ভেরি ফেভারিট ইয়াং ব্রাদার ইন পার্লামেন্ট। আমি নিজে না থাকলে মনে করি আমাদের প্রতিনিধিত্ব করে সংসদে। কিন্তু যখন বলে যে টিআইবির সমালোচনা করতে গিয়ে যে টিআইবি সব কাজ বাদ দিয়ে আজকে এরকম একটি বিষয় নিয়ে আসলো কেন, সব কাজ বাদ দিয়ে আজকে এটাই করার কথা,
এইটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশে একটি সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টিআইবির মতো একটি সংগঠনকে এই বিষয়ে এগিয়ে আসতেই হবে। আমরা 94-এ যখন আওয়ামী লীগের দাবি নিয়ে আসলো তখন পলকের বয়স অনেক বেশি ছোট ছিল, হয়তো রাজনীতিতে ছিল না। আমরা অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে স্যার নিনিয়ান স্টিফেনকে নিয়ে আসছিলাম এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা করতে। আর আজকে নিজের দেশের টিআইবি যখন নামলো, খারাপ লাগে, সেটা উচিত না। এই জায়গায় মানসিকতা ছাড়তে হবে। এবং একটি কথা বলতে বলতে গিয়ে পলক বললেন যে সবসময় রাজনীতিবিদদের চরিত্র হনন করে, রাজনীতিবিদদের ব্যর্থ প্রমাণ করে আমরা কি করতে চাই। দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদরা একে অপরের চরিত্র যতবার হনন করেছেন, যে অশ্লীল ভাষায় হনন করেছেন, ওই পবিত্র সংসদে বসে হনন করেছেন, আর কেউ আর করে নাই। আমি নিজের রাজনীতিবিদ হিসেবে মাঝে মাঝে লজ্জিত হই। আচ্ছা, এটা এক। আমি একেবারে একমত পাপি আবার সাথে বলেছেন, সরকারি দলে গেলে একটি সংক্রামক ব্যাধি হয়, সেটার নাম প্রতিহিংসা। একই সাথে বিরোধী দলে গেলেও একটা সংক্রামক ব্যাধি হয়, তার নাম সহিংসতা। এই জায়গা থেকে দুটো দলকে বেরোতে হবে, রাজনীতির কালচার পরিবর্তন করতে হবে। লাস্ট একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, দি ইয়াং জেনারেশন, মারুফ রসুল, ব্লগার এন্ড অ্যাক্টিভিস্ট। ব্লগার ইজ অ্যানাদার ভেরি ভেরি পাওয়ারফুল ওয়ার্ড টুডে। আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্লগার একটি শক্তিশালী অবস্থান নিয়েছে, এন্ড হুইচ ইজ গুড। কিন্তু আমরা যখন কথা বলি, এটা রাজনীতিবিদদের হয়। আমরা যখন বলি, আমরা আমাদের মতামত বলি, আর আমরা সবসময় বলি জনগণ এটা চায়। এখানে ব্লগার এন্ড অ্যাক্টিভিস্ট ফোরামের মাধ্যমে যারা গণজাগরণ মঞ্চ করছে, প্লিজ যদি কোনো কারণে মনে হয়ে থাকে যে ওই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের তরুণ প্রজন্মের সোল এজেন্ট হয়ে গিয়েছে, কথাটা ঠিক না। দিস ইজ নট কারেক্ট। তরুণ প্রজন্মের পক্ষ থেকে রাজনৈতিক স্বার্থে নয়, একেবারে যারা 71-এর মুক্তিযুদ্ধে যারা খারাপ কাজ করেছিল, যারা নারী ধর্ষণ করেছিল, যারা সহিংসতা করেছিল, যারা বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করেছিল, বাড়িঘর জ্বালিয়েছিল, অত্যাচার করেছিল, হত্যা করেছিল, তাদের ফাঁসির দাবিতে, একেবারে ন্যায্য ইনসাফের দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে। সেই জায়গায় জিনিসটাকে স্টিক করা উচিত ছিল, সেখানেই থাকা উচিত ছিল। জামাত শিবির নিষিদ্ধ ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। লেট দি পলিটিক্যাল পার্টিজ টেক কেয়ার অফ দ্যাট। That is not your responsibility. That should not be the responsibility. আমরা সেই জায়গায় থাকা উচিত ছিল। তাহলে একই দোষ হেফাজতে ইসলামের একটা ছিল। হেফাজতে ইসলাম আমরা যখন দেখলাম, আমারও খারাপ লাগছে, আমিও কিন্তু গণজাগরণ মঞ্চে গিয়েছি, বাট যখন দেখলাম যে ওই 90% মুসলমানের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলবে, সেখানে মাথা ঠিক থাকার কিন্তু কোনো কারণ নাই, এই অধিকার কারো নাই। সবারই সেটা খারাপ লেগেছে। কিন্তু সেটা আমি এক মিনিট বলতে চাই যে না, আপনি যেটা বলছেন যে গণজাগরণ মঞ্চে আপনি গিয়েছেন এবং সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলি নাই, নো ভাই, বড় ভাই একটু 1 মিনিট বলি, আপনি তখন আর ওইটা সহ্য করতে পারেন নাই। আমি বলবো যে এই একটা অপপ্রচারই কিন্তু সারা দেশে চলছে, এবং এই একটা আমি তো এটা বলি না, আমি বলছি আপনি এখন যেটা বললেন যে আপনি গণজাগরণ মঞ্চে গিয়েছেন, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে তখন আর সেখানে থাকা যায়। আমি এটা বলি নাই, আমি বলছি প্লিজ রিওয়াইন্ড ইট। আই নেভার সেড দ্যাট। 1 মিনিট আমি বলি না পলক, নো, when you get your chance you have to say. Write it down. I wrote it down when you said. Okay, you'll get your chance. Please, but I never said that. আমি কখনো বলি নাই আমি গণজাগরণ মঞ্চে গিয়ে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বকবক করা হয়েছে, কোনোদিনও এটা বলি নাই। আমি বলেছি আমি গণজাগরণ মঞ্চে গিয়েছি, আমি গণজাগরণ মঞ্চের গণজাগরণের চেতনা আমি এখনো ধারণ করতে চাই। বাট আমি যখন দেখেছি যে কিছু কতিপয় ব্লগার তাদের ব্লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর, তার চরিত্র হনন করে কথা বলেছে, তাদের বিরুদ্ধে যখন সরকার ব্যবস্থা নিয়েছে, সেই ব্যবস্থার প্রতিবাদ যখন গণজাগরণ মঞ্চ করে, তখন আমি দুঃখিত হই। একটু কথা বলি যখন 3জন ব্লগারকে গ্রেফতার করা হয়েছে, গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে, এবং সেই প্রেস ব্রিফিং এ সরকার কেবল 3জন ব্লগারকেই গ্রেফতার করেনি, সরকার কিন্তু 3টি ব্লগও বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের প্রেস ব্রিফিং এ বারবার বলেছি যে আপনারা এক ব্যক্তির দায় কখনো ব্লগের উপরে ছাপাতে পারেন না, আপনারা ব্লগ বন্ধ করতে পারেন না। ব্লগ বন্ধ করা কখনোই কোনো সরকারের গণতান্ত্রিক অধিকার। এই যে পাপি আপা এখানে 39 ধারার কথা বলেন, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা, ব্লগ বন্ধ করতে পারেন না। আমরা বলেছি ব্লগারদের, আমি একটু শেষ করি, আমি বলি আমাদের প্রেস ব্রিফিং এ স্পষ্টভাবে উল্লেখ আছে, মাহি ভাই সেই প্রেস ব্রিফিং এর সময় আমি ছিলাম, সেখানে উল্লেখ আছে ধর্মানুভূতিতে যদি কোনো ব্লগার কোনো ব্যক্তিগতভাবে কোনো লেখার মাধ্যমে আঘাত করে থাকে, অবশ্যই তার সংবিধান অনুযায়ী প্রচলিত আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত, তবে ব্লগ বন্ধ করে দেওয়াটা কখনোই কোনো যৌক্তিক কার্যক্রম না। ধন্যবাদ মাহি ভাই, এখন নামে
আমি পরে যাব, আমি একটু শামীম রাজার কাছে আমি আসবো। আপনি অনেক বলেছেন, আমি আসবো শামীম রাজার কাছে যাবো। মারুফ যে প্রশ্নটি করেছে যে ব্লগ বন্ধ করা ঠিক না, এই অর্থে যে মত প্রকাশের স্বাধীনতা বন্ধ হয়ে যায়, তা আমরা দেখলাম গত কয়েকদিন এসে আমার দেশ বন্ধ করা হয়েছে। তো এইটাও কি মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকি কিনা? আসলে দেখুন, সাংবাদিকতা শিক্ষক হিসেবে আপনি কিভাবে দেখবেন? কয়েক বছর ধরে আমরা বারবার বলছি যে আমাদের এখানে যখন কোনো সংকট দেখা দিয়েছে আমরা ফেসবুক বন্ধ করে দিয়েছি। আমরা ফেসবুকের একজনকে আইডেন্টিফাই করতে পারিনি। ঠিক একই ধরনের ঘটনা ছিল কিন্তু, যে এই ধরনের একটা ধর্মীয় অনুভূতি সম্পন্ন বিষয়। আমরা বারবার বলেছিলাম যে ওই প্রযুক্তি অর্জন করুন যে ওই নির্দিষ্ট ব্যক্তিকে ব্লক করে দেওয়া যায় কিংবা সরিয়ে দেওয়া যায়। আপনি পুরো একটা সামাজিক মাধ্যমকে বন্ধ করে দিলেন, দীর্ঘদিন পর্যন্ত ইউটিউব বন্ধ থাকে। এখন যদি আপনারা যখন এই যে সমঝোতার কথা বলছি, সংলাপের কথা বলছি, এটা কিন্তু শুধুমাত্র এই না যে একটা ভেন্যুতে বসতে হবে। ঢাকা শহরে এখন বিভিন্ন ধরনের ভেন্যু আছে, এই কথা বলে লাভ নেই যে বসার জায়গা নেই, কিন্তু এই ভেন্যু অন্যরকম ভেন্যু, তাই না? আমাদের এটা কিন্তু একটা বড় সংলাপের জায়গা, সেটা আপনি কিন্তু বন্ধ করে দিয়ে এটার কোনো সমাধান করতে হবে। আমার মনে হয় উনি যে কথাটা বলছেন যে এটা সঠিক, যে ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে আপনি সেটাকে প্রযুক্তিগতভাবে মোকাবেলা করুন, কিন্তু আপনি সামগ্রিকভাবে সেটাকে বন্ধ করে মত প্রকাশের যে জায়গাগুলো, এবং তার মানে কি, যদি মত প্রকাশের আপনি সুযোগ না দেন তাহলে সংলাপ আপনি কার সাথে করবেন? সংলাপে তো ধন্যবাদ। আমি একটু পাপিয়া আপনাকে জিজ্ঞেস করবো, যেরকমটি বলা হয়েছে, রসুল খুব বলেছে, খুব চমৎকার করে মারুফ রসুল, যে আসলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু বড় মুক্তিযোদ্ধা এবং অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন, এবং আমরা জানি আপনি ছাত্র রাজনীতি করেছেন এবং হচ্ছে জামাত শিবিরের রাজনীতি বিরোধী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক জ্বালাময়ী কথা বলেছেন।